নামটি বলা হয়েছে মাইগ্রাম বলছিলাম NAY LARD নাম কারেকশন করে কেসের নাম এইটা NAY NARD মেইনার এটা গত ক্লাসে কারেকশন আজকের ক্লাসে যাচ্ছি ইন্টারন্যাশনাল অপরচুনিটি ইন্টারন্যাশনাল অপরচুনিটি মানে হচ্ছে ইনভেস্টমেন্ট অপরচুনিটি ইন্টারন্যাশনাল অপরচুনিটি মানে হচ্ছে যে একটা প্রজেক্ট আমরা এইখানে করতে পারি প্রজেক্টটা কোথায় করা হবে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল অপরচুনিটি এটা ফর এক্সাম্পল আমরা বাংলাদেশ করতে পারি ফর এক্সাম্পল এটা চায়না করতে পারি ফর এক্সাম্পল এটা ইউরোপে ইটালিতে করতে পারি কোথায় করলে আমাদের সুবিধা হবে এটা হচ্ছে ইনভেস্টমেন্ট অপরচুনিটি ইন্টারন্যাশনাল অপরচুনিটি মানে কি দুই ধরনের অপরচুনিটি একটা হচ্ছে ইনভেস্টমেন্ট অপরচুনিটি তাই যে প্রজেক্টটা কোথায় করা হবে এটা হচ্ছে ইনভেস্টমেন্ট অপরচুনিটি কোথায় কোথায় করা হবে যে এখানে করলে এই সমস্ত দেশের মধ্যে যে এখানে করলে সবচেয়ে বেশি IRR পাওয়া যায় সেখানে করার কথা তাহলে এটা হচ্ছে IRR রেট ইন্টারনাল রেট অফ রিটার্ন ওকে জিরো ইকুয়ালস টু varies from 0 to a প্রত্যেকটা প্যারামিটার ভ্যালু দিয়ে করব ডিভাইডেড বাই 1 প্লাস IRR টু দ্য পাওয়ার p এটা হচ্ছে IRR এর ফর্মুলা যে রেট অফ ডিসকাউন্টে সমস্ত এনপিভি প্রেজেন্টেবলে 0 হয় সেই রেটটা IRR এবং ওই এনপিভির মধ্যে কিন্তু এনপিভি না ক্যাশ ফ্লো CF CFP divided by 1 plus IRR to the power p দেখা যাচ্ছে না এটা টু দ্য পাওয়ার p আর p স্টার্ট করছে কত থেকে হ্যাঁ ওইটা খেয়াল রাখবে 0 থেকে ফর্মুলা এইভাবে লিখলে 0 থেকে স্টার্ট করতে হয় আর 1 থেকে স্টার্ট করলে আবার মাইনাস NCO দিতে হয় তাহলে 0 আর 1 খেয়াল করে দেবে যদি নেট ক্যাশ আউট করে এখানে মাইনাস NCO থাকতে হয় আমি বলতে রাখি আর এটা 1 দেখি আমরা ধীরে ধীরে শুরু করছি বিকজ এর মধ্যে মাইনাস থাকবে ফার্স্ট আবার but what is the rate of discount that makes all future cash flow 0 that means the present rate of all future cash flow is 0 that is IRR now let us say that past projected IRR past এই পাঁচের মধ্যে এই সমস্ত কিছু আছে এর মধ্যে ইউএসএ আছে ইউএস কোম্পানি নিজে দেশে করলে কত হতো সেটাও আছে মেক্সিকোতে কত হতো সেটাও আছে করে এটা হাইয়েস্ট IRR দিতে পারে সেটা হচ্ছে ফার্স্ট প্রজেক্ট এটা IRR এর লাইন IRR we go for highest possible IRR তাহলে ফার্স্ট প্রজেক্ট হাইয়েস্ট দেবে সেকেন্ড প্রজেক্ট নেক্সট টু হাইয়েস্ট দেবে এইভাবে এটা করতে হবে
তো এটা হচ্ছে ইনভেস্টমেন্ট অপরচুনিটি লাইন চাই। ওকে, এটা হচ্ছে রিটার্ন অথবা আইআর দেখছি, বাট এটা হচ্ছে কার্ডটা আইআর এটা কেন নিম্নমুখী হয়েছে? বিকজ প্রথম প্রজেক্ট বেশি দেওয়ার কথা, এই কারণে। দ্বিতীয় প্রজেক্ট তার থেকে কম দেবে, দোজন লাইকটা। এবং এইখানে সমস্ত অপরচুনিটিজ আছে, ইনক্লুড অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। যে এই গার্মেন্টসের ফ্যাক্টরিটা বাংলাদেশে যদি ভালো হয়, সেটাও এখানে আছে। সো দ্যাট ইজ ইনভেস্টমেন্ট অপরচুনিটি। আর ফাইন্যান্সিং অপরচুনিটি, ওইটার নাম বলছে হচ্ছে মার্জিনাল রিটার্ন অলরাইট। আমরা কি বলছি? আইআরআর। এইটাই আইআরআর। রিটার্ন মানে আইআরআর, আর মার্জিনাল বলা হলো যেহেতু প্রথম, এই কারণে মার্জিনাল। দ্বিতীয় মধ্যে কয়টা আছে? একটা আছে, এই কারণে মার্জিনাল। তৃতীয় মধ্যে তৃতীয়র মধ্যে কয়টা আছে? একটা, এই কারণে মার্জিনাল। তো এটা মার্জিনাল রিটার্ন বলা হচ্ছে, রিটার্ন মানে হচ্ছে আইআরআর। আর মার্জিনাল মানে হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এই হচ্ছে মার্জিনাল। তাহলে কার্ভটা দেখতে এরকম হয়। কোন কার্ভটা? ওই যে রিটার্নের কার্ভটা, এইটা এটা সেম। এইটা সেকেন্ডটা, এটা সেকেন্ড, থার্ড, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ, goes on like that. এটা হচ্ছে আইআরআর কাজ। আর ডোমেস্টিক, যখন আমরা ডোমেস্টিক বিজনেস থেকে ইন্টারন্যাশনাল বিজনেস কম্পেয়ার করছি, বাংলাদেশের মধ্যে যদি আমরা প্রজেক্ট নিতাম, তাহলে এটা অনেক নিচে থাকতো। বাংলাদেশের হাইয়েস্ট পসিবল রিটার্ন এইটা, আর সারা পৃথিবী চিন্তা করে হাইয়েস্ট পসিবল রিটার্ন এইটা। বিকজ অফ ওই ক্যাশ ফ্লোর মধ্যে কি আছে? ক্যাশ সিএফ বলা হচ্ছে। সিএফ এর মধ্যে আছে হচ্ছে নেট ইনকাম প্লাস ডেপ্রিসিয়েশন। ক্যাশ ফ্লো মানে নেট ইনকাম প্লাস ডেপ্রিসিয়েশন। নেট ইনকামের মধ্যে কি আছে? পিআর মাইনাস পিসিআর প্লাস ডেপ্রিসিয়েশন। এদের মধ্যে কস্ট আছে নাকি? উত্তর হচ্ছে আছে। এইটার মধ্যে কস্ট আছে কিনা? উত্তর হচ্ছে আছে। লিখে বলতে পারি তোমাদের অনেকেরই সব বেসিক ব্যাপারে আমি লিখেছি, মানে আমার ধারণা না, ইট ইজ প্রুভেন যে তোমার ধারণা এসব ব্যাপারে খুব দুর্বল। সিএফ সহজভাবে লিখলে এটা এবং নেট ইনকামকে এইভাবে লেখা হবে পিআর মাইনাস এর মধ্যে। ইনকাম স্টেটমেন্টে পিআর মানে ক্রেডিট সাইড, পিসি মানে ডেবিট সাইড। ইনকাম স্টেটমেন্ট পুরো এখানে চলে আসছে এবং ইনকাম স্টেটমেন্টের ফলাফল নেট ইনকাম। So what is my point? যেটা আমি বুঝাতে এর মধ্যে কস্ট আছে। তো আমি একই প্রজেক্ট বাংলাদেশেও করতে পারি, বাংলাদেশেও করতে পারি, মালয়েশিয়াতে রাবার প্ল্যান্টেশন করতে পারি। তাহলে মালয়েশিয়ায় রাবার প্ল্যান্টেশন করলে তার পিসি কমে যাচ্ছে। তো কেন মালয়েশিয়ায় যাচ্ছে? বিকজ পিসি কমে যাচ্ছে। কেন ফ্রান্সে যাচ্ছে? বিকজ পিআর বেড়ে যাচ্ছে। কেন ফ্রান্সে যাচ্ছে? যে ফ্রান্সে বিমান বিক্রি করা দরকার, এই কারণে ফ্রান্সে যাচ্ছে। তাহলে ফ্রান্সে যাওয়াটাও একটা লক্ষ্য রেভিনিউ ম্যাক্সিমাইজেশনের জন্য। মালয়েশিয়ায় যাওয়া একটা লক্ষ্য, কি জন্য? মালয়েশিয়া কেন যাবে? হ্যাঁ, ওই দুইটাই খেয়াল রাখতে হবে। বোথ আর রিলেটেড। ইট ইনক্লুডস প্রফিট রেভিনিউ ম্যাক্সিমাইজেশন অ্যাজ ওয়েল অ্যাজ কস্ট মিনিমাইজেশন টুগেদার। তো শুধুমাত্র একদিকে তাকালে যে জাপানে গেলে বিক্রি হবে শুধু তা না, জাপানে যে বিক্রিও করতে হবে প্লাস এমন জায়গা থেকে প্রোডাকশন করতে হবে যেখানে কস্ট কমে। টুগেদার ইজ প্রজেক্টেড ডিসিশন। তো দ্যাট ইজ পিওর ডোমেস্টিক থেকে এমএনসিতে সবসময় বেশি হবে, সবসময় বেশি হবে। কেন কেন বেশি হবে? কেন বেশি হবে? ডোমেস্টিক থেকে এমএনসি বেশি হবে কেন? বলো। That is fine, that's fine.
ওয়াইডার অপরচুনিটিদের জন্য। তোমার অপশন তো বেড়ে গেছে সব ব্যাপারে। বাংলাদেশে তোমার অপশন যতটুকু সারা পৃথিবী বললে বাংলাদেশেও আছে, অন্যান্যও আছে। সুতরাং কোনো না কোনো লাভ হবেই। যখন আমরা ডোমেস্টিক বলছি তখন তো তোমার অপশন কমে যাচ্ছে। ওয়াইডার অপশন, ওয়াইডার অপরচুনিটি ইজ দ্য রিজন ফর কেন বাড়লো সেটা। আর নিচের দিকে থেকে আসবে হচ্ছে ফাইন্যান্সিং। এটা একটা অপরচুনিটি, যে প্রজেক্টটা কোথায় ওপেন করবো সেটার ব্যাপারে রেভিনিউ ম্যাক্সিমাইজেশন অ্যান্ড কস্টলি রেভিনিউমাইজেশন দুইটা খেয়াল করে আমাদের ওই প্রজেক্টের আইআর নিতে হয়, প্রজেক্ট নিতে হয় বেসড অন আইআর। সেখানে ডোমেস্টিকের সাথে মাল্টিন্যাশনালটা বেড়ে যায়, বেড়ে যায় মানে ভার্টিক্যালি আপওয়ার্ড, ডান দিকে না, ভার্টিক্যালি ডান দিকে না আপওয়ার্ড, আপওয়ার্ড ডান দিকে মানে বেশি পরিমাণ ব্যাপার না, ব্যাপার হচ্ছে আইআরআরটা একটা পার্সেন্টেজ, ভার্টিক্যাল এক্সিস দেখানো হচ্ছে। তো দ্যাট ইজ হায়ার, যে লোকাল লেভেলে হাইয়েস্ট ওয়ান ইজ 30%, ইন্টারন্যাশনাল লেভেলে হাইয়েস্ট ওয়ান ইজ লেস দেন 40%, ভার্টিক্যালি আপওয়ার্ড। এটার সাথে এটার কোনো সম্পর্ক নাই, সম্পূর্ণ ভিন্ন একটা আলোচনা, সেটা হচ্ছে যে এটা হচ্ছে কোথায় ইনভেস্ট করবো, আর এটা হচ্ছে কোথা থেকে ফাইন্যান্সিং করবো, টাকাটা কোথা থেকে রেজ করবো। ক্যাপিটাল, সোর্স অফ ফাইন্যান্সিং। সোর্স অফ ফাইন্যান্সিং এর জন্য আমরা খেয়াল করবো ওইখানে কি ছিল কস্ট অফ ক্যাপিটাল, উত্তর হচ্ছে ছিল না। ওইখানে কোথাও ছিল না, আমরা আইআরআর বের করেছি। আইআরআর এর সাথে কস্ট অফ ক্যাপিটালের কোনো সম্পর্ক আছে? মেক ইট ক্লিয়ার যে নাই। আইআরআর করার পরে তুমি দেখো যে কস্ট অফ ক্যাপিটাল কত, এরকম একটা কিছু করা হয়। তো এইটা তো ভিন্ন জিনিস, আর এইটা ভিন্ন জিনিস। এইটা বেশি বলে এটা বেশি হয়েছে অথবা কম হয়েছে এরকম তো কোনো কারণ নেই। তো এই ডিসিশনটা মানে হচ্ছে এইটা, আর এই ডিসিশনটা মানে হচ্ছে এইটা। এখন আমরা এইখানে আসছি ফাইন্যান্সিয়াল অপরচুনিটি, যে কোথান থেকে টাকা লোন নিলে অথবা ইকুইটি ফাইন্যান্স করলে কস্ট কম হয়, কস্ট অফ ক্যাপিটাল কম হয়, কস্ট অফ ক্যাপিটাল। তাহলে ফাইন্যান্সিয়াল অপরচুনিটিতে আমরা MNC is also able to obtain capital funding at a lower cost in the cost of capital. কেন লোয়ার হচ্ছে? ডোমেস্টিক থেকে যে লোয়ার হচ্ছে কেন? ডোমেস্টিক থেকে এই কস্ট অফ ক্যাপিটাল কম হবে কেন? হ্যাঁ, ওইটাই কারণ, ওয়াইডার অপরচুনিটি। এইখানে তোমার সোনালী ব্যাংকেও একটা সুযোগ আছে, জাপানের ব্যাংকেও একটা সুযোগ আছে। জাপানের ইন্টারেস্ট রেট এখন ভেরি ক্লোজ টু জিরো। তাহলে ভেরি ক্লোজ টু জিরো ইজ মোর অ্যাপিলিং কম্পেয়ার টু 3% of Western countries compared to 10% of Bangladesh. So as you go abroad, as you go international, তখন কস্ট কমে যায়। এটা হচ্ছে কস্ট কমার কারণ। এটা পিওরলি ডোমেস্টিক, এটা পিওরলি ডোমেস্টিক। এইখানে স্ল্যাব হলো, এইখানে বলো না কেন, উত্তর হচ্ছে যে এইটা নন ডিভিজিবল। ফার্স্ট প্রজেক্ট একটা প্রজেক্ট দ্যাট ক্যানট বি ডিভিজিবল, লাইক এই প্রজেক্টের অর্ধেক কোয়ার্টার প্রজেক্টে তো ভাঙা যাচ্ছে না, এই কারণে এইখানে স্ল্যাব সিস্টেমে আসে। সেকেন্ড প্রজেক্ট, থার্ড প্রজেক্ট। বাট কস্ট অফ ক্যাপিটাল আমি 100 টাকাও নিতে পারি, 150 টাকাও বড় করতে পারি, 150 মিলিয়নও করতে পারি, 1.2 মিলিয়নও করতে পারি। তো দিস ইজ এ কনফিডেন্স কার্ভ। এনিওয়ে ওইটা নাম দিতে অসুবিধা নাই, বাট এটা বুঝে দরকার যে ডোমেস্টিক ফার্মে যে কস্ট হবে তার থেকে ইন্টারন্যাশনালি গেলে কস্ট কম হবে, বিকজ তোমার ওয়াইডার অপরচুনিটি আছে, বিকজ অফ ওয়াইডার অপরচুনিটি। তো এই কোথায় অপটিমাম হবে? ডোমেস্টিকের জন্য অপটিমাম হচ্ছিল এটা, আর ইন্টারন্যাশনালের জন্য অপটিমাম হচ্ছে এইটা। ডোমেস্টিকের জন্য এটা ছিল ডোমেস্টিকের লাইন, এর অপটিমাম হলো এইটাও MCM করা যায়, এটা MCM একটা কনসেপ্টে, এইটাও MCM একটা কনসেপ্ট। তো MCM ডোমেস্টিকের জন্য এটা হচ্ছে, ইন্টারন্যাশনালের জন্য এটা ওইটা হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে ডোমেস্টিক, আর এইটা অ্যাপ্রোপ্রিয়েট সাইজ করে
So usually that is larger. MNC usually borrow volume হয়। কই তোমার রেকর্ড করছো এটা? হ্যাঁ, মানে যারা ওই ক্লাসে আসে নাই, ইউজুয়ালি আমি হয়তো ক্লাসে অ্যাটেন্ডেন্স কম থাকলে হয়তো ক্লাস নিতাম না, কিন্তু এখন আমাদের পিছানোর সময় নাই। নেক্সট উইকে আমাদের পরীক্ষা হবে, দ্যাট উইল ইনক্লুড অল দিস ডিসকাশন। সো এই রেকর্ডটা যাতে সবার কাছে পৌঁছায়, ক্লাসের রেকর্ডটা। ইন্টারন্যাশনাল অর ফরেন এক্সচেঞ্জ রিস্ক, তিন ধরনের রিস্ক নিয়ে আমরা এই কোর্সে তিন ধরনের রিস্ক। এক্সপোজার মানে হচ্ছে যেটা ওপেন টু ফেস এনি ফ্লাকচুয়েশন, দ্যাট ইজ দ্য আইডিয়া অফ এক্সপোজার। অ্যান্ড দ্যার থ্রি কাইন্ডস অফ ইন্টারন্যাশনাল বিজনেস। এই তিন ধরনের এক্সপোজার ফেস করা। একটা হচ্ছে এক্সচেঞ্জ রেট মুভমেন্ট। এক্সচেঞ্জ রেট মুভমেন্ট মানে হচ্ছে ডলার রেট ভ্যারি করলে যে উত্থান পতন অফ ক্যাশ ফ্লো হবে, ক্যাশ ফ্লো of টাকা কি হবে এমন নাই, due to exchange rate। exchange rate মানে কি, এক ডলার ইকুয়াল টু কত টাকা মূল্য। মনে করেন এইটা 120 টাকে চেঞ্জ করে, এই কনভার্সন রেটটা হচ্ছে এক্সচেঞ্জ রেট। তাহলে আমার বিজনেসের যে ক্যাশ ফ্লো, আমার বিজনেস মানে হচ্ছে এই টাকাটা ডোমেস্টিক কারেন্সিতে হচ্ছে। তাই ইউএস এর কনটেক্সটে এই ক্যাশ ফ্লো হচ্ছে ডলারে, দ্যাট ইজ দ্য ডোমেস্টিক কারেন্সি, ইট ইজ এ ফাংশন অফ পাউন্ড রেট ইন ইউএস ডলার। ইউএস এমএসসি কনটেক্সটে ব্যাপারটা এটা দাঁড়াচ্ছে, বাংলাদেশের কনটেক্সটে এটা দাঁড়াচ্ছে। বাট এটা হচ্ছে ডোমেস্টিক ক্যাশ ফ্লো। ডোমেস্টিক ক্যাশ ফ্লো চেঞ্জেস ডিউ টু হোয়াট এভার হচ্ছে এক্সপোজার, ডিউ টু যাই হোক। তো এখানে আমরা একটা বলছি ই কমা, মানে ই মানে এক্সচেঞ্জ রেট, বড় হাতে ই মানে এক্সচেঞ্জ রেট, ছোট হাতে ই মানে চেঞ্জ ইন এক্সচেঞ্জ রেট, ছোট হাতে ই মানে চেঞ্জ ইন এক্সচেঞ্জ রেট, আর বড় হাতে ই মানে এক্সচেঞ্জ রেট। তাহলে মানে ডলার রেট, এইটা হচ্ছে এক্সচেঞ্জ রেট। এক ডলার ইকুয়ালস টু আজকে 120 টাকা হচ্ছে। ওই ভেরিয়েবলটা হচ্ছে, ওই ভেরিয়েবলের কারণে কি চেঞ্জ হচ্ছে, এক্সচেঞ্জ রেটের কারণে কি চেঞ্জ হচ্ছে, ক্যাশ ফ্লো কিসে প্রকাশিত? হ্যাঁ, ডোমেস্টিক টাকায়, ডোমেস্টিক কারেন্সিতে, টাকা ফর এক্সাম্পল, ডলারে না। বাংলাদেশের কনটেক্সটে ক্যাশ ফ্লো। So let's suppose এটা Beximco's cash flow in টাকা, ওকে আগে ডিফাইন করা আছে net income plus depreciation। So this is the cash flow of Beximco as dollar rate changes is exposure due to exchange rate movement। exchange rate movement এই ফ্লাকচুয়েশন এর কারণে যখন আমরা এর বলছি ফাংশনাল রিলেশন বলছি, তখন এইটা একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে কোন কোন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আমার এক্সচেঞ্জ রেটকে চেঞ্জ করে? এটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ওইটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ওইটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ঠিক আছে, ঠিক নাই? বুঝতে পারছেন কি বুঝতে পারছেন? এটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কার উপর ডিপেন্ড করছে? ওইটার উপর ডিপেন্ড করছে। যাদের কারণে এই ক্যাশ ফ্লো পরিবর্তন হয় সেগুলো হচ্ছে আমাদের রিস্ক ফ্যাক্টর। কাউন্ট ফার্স্ট দি এক্সচেঞ্জ রেট মুভমেন্ট। যে ডলার রেট 120 টাকা থেকে 125 টাকায় গেলে আমি গার্মেন্টসের এক্সপোর্ট করছি, তাহলে এক্সপোর্ট আর্নিংস চেঞ্জ করে, অ্যাজ ওয়েল অ্যাজ কস্ট চেঞ্জ করে। সো ক্যাশ ফ্লো চেঞ্জ করছে, কস্ট অফ প্রোডাকশন চেঞ্জ করছে। ফেব্রিক ওদের কাছ থেকে কিনতে আমার বেশি টাকা লাগছে, ডলার রেট চেঞ্জেস কস্ট ইনক্রিজ করছে ফর এক্সাম্পল, অথবা রেভিনিউ ডিক্রিজ করছে ফর এক্সাম্পল, অথবা প্রফিট ক্যাশ ফ্লো নেট ইনকাম প্লাস ডেপ্রিসিয়েশন।
তো নেট ইনকাম পরিবর্তন হচ্ছে, এটা হচ্ছে প্রথম কারণ। এক্সচেঞ্জ রেট ফ্ল্যাকচুয়েশন, মাইন্ড এক্সচেঞ্জ রেট ফ্ল্যাকচুয়েশন হচ্ছে এফ দিয়ে কভার করা হচ্ছে। এর মানে হচ্ছে যে এইটার পরিবর্তন কতখানি, এইটার পরিবর্তনকে এক্সপ্লেন করতে হবে। এইটার পরিবর্তন নাকি এইটার পরিবর্তন, কে কাকে ইফেক্ট করবে? হ্যাঁ, পরিষ্কার করে বলো কোনটা কাকে এফেক্ট করবে? হ্যাঁ, ডান দিকেরটা বাঁ দিককে এফেক্ট করবে। বাঁ দিক হচ্ছে ডিপেন্ডেন্ট দিকে, ডান দিকে যা যা থাকবে প্রত্যেকটাই একই। তবে প্রথম কারণ অবভিয়াসলি ডলার রেট হবে। 120 থেকে 125 গেলে জুটের এক্সপোর্ট আর্নিং বেড়ে যায়। জুটের এক্সপোর্ট আর্নিং ইন টাকা ইনক্রিজ করছে ডিউ টু ডলার রেট। এটা হচ্ছে প্রথম সোর্স অফ ইন্টারন্যাশনাল রিস্ক। দ্বিতীয় সোর্স হচ্ছে ফরেন ইকোনমি। ফরেন ইকোনমি মানে হচ্ছে গ্রোথ, এর ফরেন ওই দেশের গ্রোথ যদি বাড়ে। Why China is attracting more investment than USA? এখনো এগ্রিগেটে ক্রস করে নাই, বাট বেশি প্রভাবিত হচ্ছে। রেট অফ চেঞ্জ ইন ইনভেস্টমেন্ট ইন ইউএসএ ইজ লেস দ্যান রেট অফ চেঞ্জ ইন ইনভেস্টমেন্ট ইন চায়না। ইনভেস্টমেন্টের বৃদ্ধির হার ইনভেস্টমেন্ট এগ্রিগেটে এখন বাড়ে নাই, বাট বৃদ্ধির হার বেশি। চায়নায় এইটা বেশি রেটে বাড়ছে কেন? বিকজ এটা চায়না তাই। গ্রোথ অফ চায়না, গ্রোথ অফ ইনকাম অফ চায়না। তাহলে চায়নায় যদি ইনকাম বাড়ে তাহলে মাইক্রোসফট চায়না থেকে বেশি ক্যাশ ফ্লো আর্ন করবে। বাঁদিকে হচ্ছে ক্যাশ ফ্লো ডেজিগনেটেড ইন ইউএস ডলার, নাকি বাঁদিকে ক্যাশ ফ্লো ডিনোমিনেটেড ইন ইউএস ডলার অফ ইউএসএ। মাইক্রোসফটের কথা বলছি। তাহলে মাইক্রোসফট ক্যাশ ফ্লো কোথা থেকে বেশি ফ্ল্যাকচুয়েট করবে? উত্তর হচ্ছে চায়নায় যদি ন্যাশনাল ইনকাম বেশি রেটে গ্রো করে তাহলে চায়না থেকে বেশি করবে। অথবা চায়না যদি ওই গুয়াংসি টাইপের কোনো সমস্যা ক্রিয়েটেড হয়, এফসিপি টাইপের কোনো সমস্যা ক্রিয়েটেড হয়, তাহলে ওইটার কারণে বেশি এফেক্টেড হবে, বেশি ক্ষতিগ্রস্ত হবে। বাড়বেও বেশি, কমবেও বেশি। দ্যাট ইজ দ্য ইন্ডিকেশন অফ রিস্ক। আপাতত এইভাবে লিখবো। ভবিষ্যতে এটাকে এখানে কারেক্ট করছি না আমি, কিন্তু পরে কোনো সময় ভেরিয়েবল তো আমরা এই ফর্মে রাখবো, DH minus DI, না DI না DH minus DI হবে। লিখো না, বুঝার চেষ্টা করো। আলটিমেটলি এটার নাম হবে DH minus D, এখানে DH minus DF। DH মানে হোম, তারপরে এটার নাম হয়ে যাবে ডিফারেন্সিয়াল গ্রোথ। লিখো না এখন, বিকজ এখন এগুলোতে যাওয়ার দরকার নেই, বাট যারা একটু লিখে তাদের জন্য বলছি যে আসলে ভেরিয়েবলের নাম কিন্তু DH minus DF, কিন্তু এইখানে আমরা GF minus DH করি। আর ক্লিয়ার? চায়না মাইনাস ইউএস, চায়না মাইনাস ইউএস, এই এটার আসল নাম হবে এইটা মাইনাস এইচ। ওকে, হোমের সাথে কতটুকু বেশি, দ্যাট ইজ দিস। হোমের সাথে কতটুকু বেশি সেটা ফরেন ইকোনমি ডিসকাস করে যায়। ফরেন ইকোনমি মানে ডিমান্ড ফর ডিফারেন্ট থিংস ইমপ্লাই করছে। ডিমান্ড ইজ এ ফাংশন অফ ইনকাম। ডিমান্ড ইনকামের ফাংশন না প্রাইসের ফাংশন? ডিমান্ড মাইক্রো ইকোনমিক্সে পড়ে আসছি আমরা। ডিমান্ড should have been a function of price.
দ্যাট ইজ ফাইন। ওইটা হচ্ছে মার্শালিয়ান ডিমান্ড কার্ভ। কেন শিফট করে উত্তর হচ্ছে এইটা, মনে আছে? তাহলে ওইখানে আমরা শিখিয়েছিলাম ডিমান্ড, এভাবে শিখিয়েছি ডিমান্ড ইজ ফাংশন অফ প্রাইস কমা দেন ইনকাম, দেন দুই ধরনের নর্মাল গুডসের ক্ষেত্রে একটা, ইম্পেরিয়াল গুডসের ক্ষেত্রে একটা, মনে আছে? তাহলে এই ক্যালকুলেটটা ডিমান্ড ইনকাম ওইখান থেকে নাও যে demand is the main variable and it depends on what to a large extent তুমি হচ্ছে প্রাইস, তার প্রাইস কিন্তু এখান থেকে চলে আসছে না, ডোমেস্টিকে করা হলো না, তাহলে ডলার রেট তো ওইটা খুব বেশি ইয়ে করে না, তারপরেও মূল ভেরিয়েবল হয়ে যায় ইনকাম। তাহলে ইকোনমিক কন্ডিশন অ্যাফেক্ট ডিমান্ড। এটা হচ্ছে সেকেন্ড এক্সপোজার। দ্বিতীয় কম্পোনেন্ট হচ্ছে ফরেন ইকোনমি, যে ওই দেশে যদি একটা কোভিড হয় তাহলে ডিমান্ড অফ মাইক্রোসফট গোজ ডাউন, কোভিডের কারণে ডিমান্ড অফ মাইক্রোসফট গোয়িং ডাউন, ওকে, অনেকগুলো ইস্যুতে কমতে পারে। পলিটিক্যাল রিস্ক, আনাদার সোর্স অফ রিস্ক ইজ পলিটিক্যাল রিস্ক, যে পলিটিক্যাল অ্যাকশন টিপিক্যালি বলা হয় যে ন্যাশনালাইজেশনের রিস্ক, রিস্ক অফ জাতীয়করণ, ন্যাশনালাইজেশন। তো পেপসি ইন্ডিয়াতে কোনো ইনভেস্ট করে না, পেপসি কর্পোরেশন আমেরিকান কোম্পানি, বিগ এনাফ ইনভেস্টমেন্ট আছে ইন্ডিয়াতে, পেপসির অনেক টাকা ইনভেস্টমেন্ট আছে ইন্ডিয়াতে, কিন্তু কোনো ইনভেস্টমেন্ট করেনি। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড কথাটা মানে কি, অনেক টাকার ইনভেস্টমেন্ট আছে আবার ইনভেস্টমেন্ট করে নাই, দুইটাই বুঝতে হবে। ইনভেস্টমেন্ট আছে কাগজে কলমে, আমরা দেখছি বহু টাকার ইনভেস্টমেন্ট ইন্ডিয়াতে, কিন্তু কোনো ফিক্সড ইনভেস্টমেন্ট করে নাই। যদি আজকে প্রয়োজন পড়ে কালকে পেপসি ইন্ডিয়া থেকে 5 তারিখ গোতায় না উইথড্র করতে পারবে। সো ফিক্সড ইনভেস্টমেন্ট করে না। কেন করে না? এগুলো ইন্টারেস্টিং কোশ্চেন। কেন করে না? পেপসি ইন্ডিয়ায় তার সবচেয়ে বড় একটা স্টেক আছে, সবচেয়ে বড় না, ওয়ান অফ দ্য ভেরি বিগ, ইন্ডিয়াতে একটা বড় স্টেক আছে। তাহলে সেন্সিটিভ, ওখানে যদি এত ইনভেস্টমেন্ট হয়ে থাকে তাহলে তো ওইখানে অনেক মেশিন প্ল্যান্ট বিল্ডিং থাকার কথা ছিল, ওইটা নাই। ওই মেশিন প্ল্যান্ট বিল্ডিং নাই কেন এটা বোঝার চেষ্টা করেছে। ওইটা না থাকার কারণ হচ্ছে যখন বিজেপি গভর্নমেন্ট তখন অপোজিশনে ছিল, পরে তো পাওয়ারে আসছে। যখন বিজেপি গভর্নমেন্ট পাওয়ারে আসে নাই তখন বিজেপি গভর্নমেন্ট একটা ইলেকশন ম্যান্ডেটে বলেছিল যে ইলেকশন আগে ওই যে ইয়ে দেয় না একটা প্রমিস, ওই প্রমিসের মধ্যে তারা বলেছিল যে এইসব ফরেন কোম্পানিগুলো আমাদেরকে এক্সপ্লয়েট করছে, সারা জীবন করে আসছে, আমরা ক্ষমতায় গেলে ওদেরকে সাহায্য করব, এরকম একটা ম্যান্ডেট ছিল তার, ইলেকশন ম্যান্ডেট। এবং লোকজন খুব খুশি হলো, ওদেরকে ভোট দিল, এবং ওরা পাওয়ারে গিয়ে বুঝলো হাউ ডিফিকাল্ট ইজ লাইফ, যে এই পেপসিকে যদি আমরা তাড়াই দিই তাহলে ইন্ডিয়া চলতে পারে না, ইন্ডিয়া তো বেঁচে আছে এদের টাকা। আর ক্লিয়ার, এফডিআই ইজ সো ইম্পর্টেন্ট ফর দিস কাইন্ড অফ কান্ট্রি। আজকে যদি বিটিসি বাংলাদেশ থেকে চলে যায় আমরা একটু বিরাট করে আসতে পড়ে যাবো। আর ক্লিয়ার, বিটিসি না, বিএটি, ব্রিটিশ আমেরিকান টোবাকো, ব্রিটিশ আমেরিকান টোবাকো হচ্ছে আমাদের ন্যাশনাল এক্সচেকারের সবচেয়ে বড় কন্ট্রিবিউটার, তোমরা জানো নাকি জানো? ব্রিটিশ আমেরিকান টোবাকো হচ্ছে আমাদের ন্যাশনাল এক্সচেকারের সবচেয়ে বড় কন্ট্রিবিউটার। তো বিএটি যদি সাডেনলি উইথড্র করে তাহলে আমরা নিতে পারি না। এবং এই কারণে বেশ কয়েকবার হয়েছে যে আমরা গভর্নমেন্ট ট্যাক্স যেটা বাজেটে ডিক্লেয়ার করা হয়, বাজেটে ডিক্লেয়ার করার পরেও ওইটাকে রিভাইজ করতে বাধ্য হয়েছে সরকার। বাংলাদেশের গভর্নমেন্ট বেশ কয়েকবার ট্যাক্স ল রিভাইজ করতে বাধ্য হয়েছে, বিকজ ব্রিটিশ আমেরিকান টোবাকো গভর্নমেন্টকে থ্রেট করেছে যে ইফ ইউ ডু ইট ইউ উইল উইথড্র দ্য ইনভেস্টমেন্ট। সো ইন্ডিয়াতে কেন ইনভেস্টমেন্ট হচ্ছে না? বিকজ অফ ওইটা, যে ওই যে বিজেপি কোনো এক সময় বলেছিল, এই কারণে ওরা ডিসিশন নিছিল। ওরা পেপসির সিইও ছিল তখন
পেপসি সি হচ্ছে তখন রেবেকা মার্ক এই কেস স্টাডি হিলের বইতে আছে। রেবেকা মার্ক ওয়াজ দ্য সিও অফ পেপসি কর্পোরেশন অফ ইন্ডিয়া। সে বলেছিল যে ইন্ডিয়াতে আমরা কখনো ইনভেস্ট করবো না, বিকজ এদের কোনো ঠিক নাই, কখন এইটা বলে কখন ওইটা বলে। কয়েকদিন আগে বলেছে ন্যাশনালাইজ করবে, এখন আবার বলছে যে আমাদেরকে খুব ওয়েলকাম করবে। বিজেপি ক্ষমতায় যাওয়ার পর আবার কিন্তু উল্টা হয়েছে, তারা ফেস চেঞ্জ করে বলেছে উই ওয়েলকাম ইউ পিপল। ওকে, তো রেবেকা মার্ক বলেছে এদের কথায় বিশ্বাস করা যাবে না। আজকে ওয়েলকাম করছে, গতকাল কিন্তু আমাদের সাথে ব্যবহার খারাপ করেছিল, গতকাল ইলেকশন ম্যান্ডেটে এইসব বলেছিল। সুতরাং এইখানে আমরা কোনো ইনভেস্টমেন্ট করব না, এইখানে আমরা খুব খুচরা ভিত্তিতে বিজনেস চালিয়ে দেব, কোনো ফিক্সড ইনভেস্টমেন্ট থাকবে না। তো যদি কখনো আমরা দেখি সমস্যা, আমরা উইথড্র করে নেব। তো এটা হচ্ছে কর্পোরেট রিস্ক অফ ন্যাশনালাইজেশন। ট্রুলি ন্যাশনালাইজ করা হচ্ছে না, আর ক্লিয়ার, ট্রুলি ন্যাশনালাইজ করা হচ্ছে না, বাট ন্যাশনালাইজেশন এই ভয়টা এই ভয়টার কারণে ক্যাশ ফ্লো এফেক্ট হচ্ছে। এই তিনটা লিস্টের তিনটা সোর্স আমরা ইয়ে করলাম। আমরা এরপরে হচ্ছে ক্যাশ ফ্লো নিয়ে আমরা কথা বলবো, বাট ইকুয়েশনটা তোমরা দেখো যে সি এর ক্যাশ ফ্লো is a function of exchange rate, is a function of foreign demand, is a function of political. এখানে তিনটে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অফ রিস্ক আমরা এনেছি, যেটার কারণে ক্যাশ ফ্লো প্রভাবিত হয়। এই স্লাইডের বক্তব্য এটা। This return formula কি? Sum of return divided by n টাইম সিরিজে রিটার্ন মিন, তাহলে যোগফলকে n দিয়ে ভাগ করলে রিটার্ন পাওয়া যায়। অথবা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন যদি হয়, সেটা হচ্ছে যে যদি বুম হয়, মানে সবচেয়ে ভালো অবস্থা হয়, ইকুয়েশন স্টেট, এটা হচ্ছে স্টেট, দুই নম্বর হচ্ছে ক্লিয়ার, তারপর হচ্ছে রিটার্ন, দেন PI into RI। তাহলে বুমের পসিবিলিটি আছে, লেটস সাপোজ 30%। বুম মানে ইকুয়েশন, ওই দেশে ইকুয়েশন হওয়ার সম্ভাবনা 30%, ওই দেশ নর্মাল হওয়ার সম্ভাবনা 40%, ওই দেশ ডিপ্রেশন অথবা রিসেশন হওয়ার সম্ভাবনা 30%, তাহলে টুগেদারে 100%। যদি বুম হয় তাহলে আমাদের 5% রিটার্ন হবে, না 5% না, বেশি হবে, 25%। যদি নর্মাল হয় তাহলে 10%, যদি ডিপ্রেশন হয় তাহলে 0%। তাহলে দিস ইকুয়াল দ্যাট ইজ সাম অফ PIR, সাম অফ PIR। এগুলো ডিটেইলে যাচ্ছে, এগুলো তোমরা পড়ে আসছো না, বুঝছো তো? ওকে, তাহলে এইটাকে এক্সপেক্টেড ভ্যালু বলা হয় গুণফল। গুণফলের যোগফল হচ্ছে গুণফলের যোগফল ইজ আলফা। মিন হচ্ছে, তাহলে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন হলে এইটা হচ্ছে মিন রিটার্ন, এটা টাইম সিরিজের উত্তর, এটা প্রবাবিলিটির উত্তর, ঠিক আছে? আর রিস্কে যাও, রিস্ক যদি আমরা সিগমা দিয়ে ডিফাইন করি, সিগমা দিয়ে ডিফাইন করা যায়, বিটা দিয়ে ডিফাইন করা যায়, আমরা সিগমা দিয়ে করি, তাহলে সাম অফ r মাইনাস r বার হোল স্কয়ার ডিভাইড বাই n, n ছিল টাইম সিরিজে n মাইনাস 1 দিয়ে ভাগ করব, 1 ডিগ্রি অফ ফ্রিডম লস, বিকজ আমরা টাইম দিয়ে পপুলেশনকে ধরার চেষ্টা করছি, এই কারণে -1 করতে হয়, ঠিক আছে? -1 করতে হয়, বিকজ এটা হচ্ছে টাইম সিরিজ ডেটা। টাইম সিরিজ ডেটা তো কখনোই পপুলেশনকে ধরতে পারবে না, টাইমের পপুলেশন ধরা যায় না, টাইম কবে থেকে সৃষ্টি হয়েছে তাই তো আমরা জানি না। সুতরাং সবসময় 1 ডিগ্রি একটু ভুল থাকে, দ্যাট ইজ কল 1 ডিগ্রি অফ ফ্রিডম লস, স্ট্যাটিস্টিক্স নামে রাখে। 1 ডিগ্রি অফ ফ্রিডম লস হলে আমরা n দিয়ে ভাগ না করে n-1 দিয়ে ভাগ করছি, ওকে? সো দ্যাট ইজ
এটাকে স্কয়ার রুট করলে টাইম সিরিজের সিগমা পাবে, টাইম সিরিজ এই আরটা হচ্ছে এই আর আই হচ্ছে এই আর 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 এই আর বার হচ্ছে এই আর বার, তাহলে আর মাইনাস আর বার হোল স্কয়ার, এটা হচ্ছে টাইম সিরিজের সিগমা। আর প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের সিগমা হচ্ছে পিআই ইনটু আর আই মাইনাস আর বার হোল স্কয়ার। ঠিক আছে, পরিচিত? এটা হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের সিগমা। এইটা দেখো, এটা হচ্ছে এটা কত, এটা হচ্ছে 0.3, এটা কত 0.4, অলরেডি তো পয়েন্টে আছে, তো আবার ভাগ করা দরকার নেই, অলরেডি এটা ভাগ করে তো পয়েন্টে আছে। 0.3 মানে কি 3 ডিভাইড বাই 10 করে তো 0.3 হয়েছে, তো অলরেডি কিন্তু এই ডিভাইড করা হয়ে গেছে। ইট ইজ এ ফ্র্যাকশন, ফ্র্যাকশন টুগেদার ইজ 1, তো এই কারণে এটা হচ্ছে সিগমা। পোর্টফোলিও থিওরি, সিএমএল ভার্সেস এসএমএল। আমরা সিএমএল নিয়ে কথা বলছি। সিএমএল মানে কি আর এসএমএল, দুইটার মধ্যে পার্থক্য কি বলতো? এইগুলো না তোমরা করে আসছো। সিএমএল এসএমএল এর পার্থক্য কেউ বলতে পারবে না? হ্যাঁ, যে কেউ বলো, বিকজ আমি এটা ডিপার্টমেন্টে রেফার করব, কোট করব, ডিপার্টমেন্টে এই কথাটা কোট করব যে আমি মাস্টার্সের স্টুডেন্টকে জিজ্ঞেস করেছি, একটা ছেলে মেয়েও এইটার উত্তর দিতে পারে নাই। সুতরাং দিস এ বিগিন অফ লাইবিলিটি আনলেস ইউ আনসার টু দ্যাট। তো যদি জেনে থাকো ট্রাই করো। চেষ্টা করছো, এই কারণে ধন্যবাদ, কিন্তু উত্তরের কাছাকাছি তুমি নাই। ওয়ান মোর টাইম, লাস্ট চান্স, বাট এইটা উইল বি কোটেড টু দ্য ডিপার্টমেন্ট যে এই ছেলেপেলে কিন্তু সমস্ত শেষ করে এখন এমবিএ করছে, সিএমএল এসএমএল এর পার্থক্য জানে না। ওই লাইনেই যাবো, ওই লাইনে সবই এফিসিয়েন্ট, এটা এফিসিয়েন্ট, ওইটা এফিসিয়েন্ট, ওই লাইনে যাবো। দুইটার ডিস্কের ডেফিনেশন আলাদা, উত্তর করছি। বাট বিফোর দ্যাট ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যাট যে আমরা মাস্টার্স পড়ার এখন উপযুক্ত হই নাই। ফাইন্যান্সের মাস্টার্সের স্টুডেন্ট সিএমএল এসএমএল এর পার্থক্য জানে না, সেটা তোমরা নিজেই বোঝার কথা যে ইট ইজ এ সিলি কোয়েশ্চেন। এটা আমাদের অনেক আগেই জানা উচিত ছিল। ওসমান লাইফ লং চিলাপাল্লা করে কি করলো? কোনো লাভ তো হয় নাই। এই যে ওসমান সাদেক এগুলো নিয়ে চিল্লাপাল্লা করতে করতে লাইফটা শেষ করে দিল। সিএমএল এসএমএল এর পার্থক্য তোমরা জানো না, টেক ইট গ্যারান্টেড। And you must tell to your teacher, জি স্যার যত চিল্লাপাল্লা করেন আমি কিন্তু শিখি নাই। একমাত্র কোনো কিছু বলার চেষ্টা করো না, একমাত্র পার্থক্য হচ্ছে রিস্কের ডেফিনেশন, একমাত্র পার্থক্য হচ্ছে রিস্কের ডেফিনেশন কি। এই এক্সারসাইজ যে রিস্ক আছে কার? দুইটারই, সিএমএল এরও এসএমএল এরও। সিএমএল এসএমএল এর এই দিকেও রিটার্ন, এইদিকে দুইটারই রিটার্ন, এই দিকে পার্থক্য। যদি এই দিকে আমরা সিগমা দিই তখন হয়ে যায় সিএমএল, এইটাই এসএমএল হতে পারে যদি বিটা দেওয়া হয়। এইটাই পার্থক্য এবং এইটাই একমাত্র পার্থক্য। কিছু বলার চেষ্টা করো না, তুমি কিছু বলার চেষ্টা করছিলাম, কিচ্ছু বলবা না। আগে তো বলতে পারো নাই, যখন তোমাকে সুযোগ দিয়েছি তখন তো বলো নাই। এখন আমি বলার পরে তোমার মনে পড়ছে, এখন তো মনে করার লাভ নাই, অলরেডি কিন্তু ডিপার্টমেন্ট এটা চলে গেছে। এইটাই পার্থক্য। যে দিস বোধটা আমরা যদি শুধু বিটা মেইন করি তাহলে ডিসক্রিটান, তো তারপরে একটা সম্পর্ক বের করা যাবে, পজিটিভই হওয়ার কথা, তাইলে ওই পজিটিভ সম্পর্কের নাম হয়ে যাবে তখন এসএমএল। যদি দিস বোধ আমরা বিটা মেইন করি, যদি দিস বোধে বিটা মেইন করি, এই কার্ভটা এরকম হতে পারে, এরকম হতে পারে, যেরকমই হলো তো এই ডিসক্রিটান ট্রেড অফের নাম হচ্ছে তখন এসএমএল হয়ে যায়।
আর রিস্ক বলতে যদি আমরা সিগমা মিন করি, সিগমা মানে হচ্ছে টোটাল রিস্ক আর বিটা মানে হচ্ছে সিস্টেমেটিক রিস্ক। তাহলে টোটাল রিস্ক হচ্ছে সিস্টেমেটিক আর আনসিস্টেমেটিকের যোগফল টোটাল রিস্ক। আবার তো এটা নিয়ে ঝামেলা করবো। সিগমা হচ্ছে টোটাল রিস্ক আর বিটা হচ্ছে, বিটা কি কোনটা বড় ওইটা বলা যাবে না, দুইটা তো আলাদা জিনিস। এক মন বড় না এক গজ বড়, ওইটাই উত্তর। ইউনিটটা তো আলাদা, বড় কনসেপ্ট এখানে কাজ করবে না। যদিও কনসেপচুয়ালি টোটাল রিস্কের মধ্যে সিস্টেমেটিক আনসিস্টেমেটিক দুইটাই আছে, বাট এইটার প্যারামিটারটা ইউনিট অফ মেজারমেন্ট ইজ ডিফারেন্ট। সো দ্যাট ইউ ক্যান নট সে এইখানে মনে করো বিটা হবে 3, হাইয়েস্ট বিটা 3, 3.5, হাইয়েস্ট সিগমা 20, 25 এরকম, মেবি মোর 100ও হতে পারে। সো ইউনিটি আলাদা। তো যখন এইটা 100 মনে করো আর এইটা 3, ইট মাইট বি মোর রিস্কি দ্যান এটা। আর বলছি এটা মনে করো 100 হলো, ওইটা 3 হলো, ওইটার ইউনিট তো আলাদা। 3 মানে হাই রিস্ক, ভেরি হাই রিস্ক, মেবি 100 অত হাই না, 100 এগেন্স্ট 200 হতে পারে না, হতে পারে। এইখানে কিন্তু 3 এগেন্স্ট 5 হতে পারে। সো ওইভাবে বলা যাবে না যে নিউমেরিক্যালি কোনটা বেশি বড়, বাট কনসেপচুয়ালি এর মধ্যে এইটাও আছে এইটাও আছে, বাট এইটার ইউনিট অফ মেজারমেন্ট আলাদা। সো ডু নট, ওইটা বলা যাবে না, তাই আমি বলছি। আমি বলছি না যে ভুল, তা বলছি না, কিন্তু ওইটা বললে তুমি ট্রাই করছো যে এক মন বড় না এক গজ বড়, এইটা এই উত্তর দেওয়ার চেষ্টা করছো। সুতরাং তোমার উত্তর হবে যে দুইটা কম্পেয়ারও বললাম, এইটার ইউনিট অফ মেজারমেন্ট আলাদা, ওইটার ইউনিট অফ মেজারমেন্ট আলাদা। কোনটা বলে সেটা ঝামেলা আমার দরকার নেই, আমার দরকার হচ্ছে রিস্কের ডেফিনেশন চেঞ্জ হয়ে যাচ্ছে, রিস্কের ডেফিনেশন চেঞ্জ হয়ে যাচ্ছে। এইদিকে একটু চেঞ্জ আছে, সেটা হচ্ছে এটা এক্সপেক্টেড হয়ে যায় এসএমএল এর ক্ষেত্রে। ওইটা না বুঝলে অসুবিধা নাই, যে ওইটা রিয়ালাইজ আর ওইটা এক্সপেক্টেড, বাট দ্যাট ইজ এ মাইনর, বাট দিস ইজ মেজর ডিফারেন্স, ভেরি মেজর ডিফারেন্স। সো দ্যাট মাস্টার্সের ছেলেপেলে এটা জানে না, ইট ইজ শেমফুল ইফেক্ট। এনিওয়ে, এখানে আমরা পোর্টফোলিও থিওরিতে সিএমএল রিলেট করছি। পোর্টফোলিও থিওরি সিএমএল এর জন্য দেওয়া যায়, এসএমএল এর জন্য পোর্টফোলিও আসে না, এসএমএল আসে না। সো এই লাইনকে তোমার কাছে মনে হয় যে স্যার লাইন তো দেখতে একই রকম, অফকোর্স দেখতে একই রকম, বাট এইটা শুধুমাত্র সিএমএল এর জন্যই প্রযোজ্য। এইখানে এর একটি ডোমেস্টিক, কি ফর ডোমেস্টিক, তাহলে ডোমেস্টিকের এই লিঙ্কটা হচ্ছে ডোমেস্টিক। এটা কোথা থেকে আসছে? এটা হচ্ছে ফিজিবল সেট, এটা ফিজিবল সেট, দিস রিটার্ন এ ফিজিবল সেট। ওকে, তাহলে এটা দেখতে এরকম হয় না যে আমব্রেলা লাইক সিচুয়েশন, এরকম একটা জিনিস পড়েছো না, it is full of feasible possibility, all the feasibility. এটা একটা বর্ডার লাইন আছে, বর্ডার লাইন হচ্ছে এটা, নিচের দিকেও বর্ডার লাইন আছে, আমাদের এখন দরকার নাই, বাট এইটা হচ্ছে ওই মার্কোয়েজের পোর্টফোলিও থিওরি, ফিজিবল সেট, এটা হচ্ছে ফিজিবল সেট। কোথাকার? এটা হচ্ছে ডোমেস্টিকে, ডোমেস্টিকে। তাহলে এইখানে কি আছে? এইখানে মনে করো দিস রিটার্ন, এদিকে হচ্ছে রিটার্ন আর এদিকে হচ্ছে রিস্ক। তাহলে এইখানে মনে করো স্কোয়ার, এইখানে মনে করো সিঙ্গেল, ওকে, আর সিঙ্গেল স্কোয়ার কম্বাইন করলে রিস্ক কমে যাচ্ছে। রিটার্ন খুব বাড়ছে না, কম্বাইন করলে ব্যাপারটা এরকম। এটা তো পড়ে আসার কথা, এটা পড়ে আসছে না তোমরা? বিকালে ফিজিবল সেট দেখতে এরকম হয়। ওকে, তাহলে ফিজিবল সেট দেখতে এরকম হবে। এর মধ্যে কিন্তু অনেকগুলো পয়েন্ট আছে, ফুল অফ পয়েন্ট, বর্ডার লাইন দিয়ে আমরা ওই কার্ভটা বের করছি, আর নিচের দিকে দিয়ে এটা দিয়ে নেই, দরকার নেই। তাইলে
অপটিমাম কোনটা, এটা হচ্ছে ফিজিবল সেট, মানে সাপ্লাই সাইডের ঘটনা, যা যা বলছি তোমরা এইভাবে পোর্টফোলিও থিওরি আমার 10 মিনিটের লেকচারে নাও, এইটাই কারেক্ট ওয়ান। তোমরা যা যা কনফিউশন আছো, জিনিসগুলোকে আননেসেসারি জটিল করছো বলে তোমরা বুঝতে পারো না, ব্যাপারটা সিম্পল ছিল। তাহলে এটা হচ্ছে সম্ভাব্য, ফিজিবল, দিস ইজ দ্য সাপ্লাই সাইড। এখন ডিমান্ড সাইড দরকার, ইকুইলিব্রিয়াম হতে গেলে ডিমান্ড সাপ্লাই দুইটা দরকার, এর মধ্যে কোনো ডিমান্ড সাইড আছে কিনা, উত্তর হচ্ছে নাই। এটা সাপ্লাই সাইড, পুরো কত রিটার্ন দেবে, সে কত রিটার্ন দেবে, সব সাপ্লাই। তাহলে সেটা হচ্ছে বর্ডার লাইন। এখন কোনটা ইনভেস্টরের জন্য অপটিমাম হবে, উত্তর হচ্ছে গিভেন দ্য ফিজিবল সেট হাইয়েস্ট পসিবল ইনডিফারেন্স কার্ভ। ইনডিফারেন্স কার্ভ হচ্ছে ডিমান্ডের রিপ্রেজেন্টেশন। তাইলে ওই ইনডিফারেন্স কার্ভটা হচ্ছে এইটা, দেখা যাচ্ছে নাকি যাচ্ছে না, এটা হচ্ছে ইনডিফারেন্স কার্ভ। নীল রঙের একটা ইনডিফারেন্স কার্ভ দেওয়া আছে। তাহলে এইটা হলে হাইয়েস্ট পসিবল ইনডিফারেন্স কার্ভ হচ্ছে এইটা। কি জানি তোমাদের দিকে তাকালে কথা বলতে ভয় পাচ্ছি আজকে। তাইলে কি দাঁড়াচ্ছে দেখো, মিনিমাম রিস্ক অপটিমাম না, এটা একটা লাইন, মিনিমাম রিস্ক তো এটা। এইখানে গেলে আমার ইনডিফারেন্স কার্ভ লোয়ার হয়ে যায় না, indifference curve IC1 is higher than IC0, তাহলে লোয়েস্ট রিস্ক কি যাব কিনা, উত্তর হচ্ছে যাব না। লোয়েস্ট রিস্ক কি যাব না কেন? হ্যাঁ, ইনডিফারেন্স কার্ভ হাই রিস্ক বেটার, এটা আমরা জানি। সো ওইটা হচ্ছে উত্তর, যে কেন লোয়েস্ট রিস্ক বেস্ট পসিবল রিস্ক না, লোয়েস্টটাই বেস্ট না, লোয়েস্ট রিস্ক বেস্ট না। দেখো এটার রিস্ক কিন্তু এই অপটিমাম থেকে কম। তাহলে আমি যদি তোমাকে বলি হাউ ক্যান ইউ প্রুভ যে লোয়েস্ট রিস্ক অপটিমাম না, অনলি ওয়ে ইজ ইনডিফারেন্স কার্ভ ড্র করলে এইখানে কখনো অপটিমাম হতে পারে, হাইয়েস্ট হতে পারে না। এখানে অপটিমাম হতে গেলে ইনডিফারেন্স কার্ভ স্ট্রেট লাইন হতে হবে, বুঝো? ইনডিফারেন্স কার্ভ স্ট্রেট লাইন তো কনসিডারেবল না, তো ওই কারণে ওইটা না, অপটিমাম না। অপটিমাম কোনটা হলো, given the feasible set highest possible indifference curve takes place here, এইটা অপটিমাম, তাহলে যেখানে অপটিমাম হবে সেইখানে এটা হচ্ছে ডোমেস্টিক অপটিমাম হলো। এইখানে ট্যানজেন্সিটা হচ্ছে সিএল, এইখানে যে স্ট্রেট লাইন, এইখানে যে ট্যানজেন্সি, এটা একটা ট্যানজেন্ট হওয়ার কথা, একটা স্ট্রেট লাইন যেটা একবারের জন্য স্পর্শ করবে, দ্যাট ইজ কল্ড ট্যানজেন্ট। কাকে একবারের জন্য স্পর্শ করবে? দুইটাকে, এই ফিজিবল সেটকেও অ্যাজ ওয়েল অ্যাজ ইনডিফারেন্স কার্ভকে। তো এটা হচ্ছে সেই সিএম। তাহলে যেটা প্রিন্সিপাল অফ অপটিমাম পোর্টফোলিও, উত্তর হচ্ছে given the feasible set highest possible indifference curve is optimum। ওইটা যে সরল রেখা সেটাকে বলা হয় ক্যাপিটাল মার্কেট লাইন। এইটা হলো ডোমেস্টিক ক্যাপিটাল লাইন, বিকজ এই ফিজিবল সেটটা হচ্ছে ডোমেস্টিক ফিজিবল সেট, ডোমেস্টিক। এখন আমরা ইন্টারন্যাশনালে যাচ্ছি, এমএনসি তে যাচ্ছি। এমএনসি তে গেলে এইখানে আমাদের ওই স্কয়ার ছিল, ফর এক্সাম্পল স্কয়ার আছে, বিটি শেয়ার আছে, তাইলে which one is সিঙ্গেল কোম্পানি হিসেবে সবচেয়ে কম রিস্ক কিসের, সেই হিসেবে তুমি বের করা সবচেয়ে কম সিঙ্গেল কোম্পানি হিসেবে আমাদের ডোমেস্টিক ফার্ম স্কয়ার। আর হাইয়েস্ট রিস্ক কার, সেটা উত্তর বেরোলো ব্রিটিশ শেয়ার অফ ইংল্যান্ড। বুঝতে পারছো কম্বিনেশনগুলোর মধ্যে? একটু আগে আমরা শিখে আসছি ওয়াইডার অপরচুনিটিস, you take care of all opportunities around the world, do not forget Bangladesh. Clear? এইখানে ব্রিটিশ শেয়ারের সাথে বোয়িং করা যাবে না, কোনো একটা এখানে ডোমেস্টিক ফার্ম আছে which is this ওকে। তো এইটা ছিল সিঙ্গেল কোম্পানি হিসেবে। এখন কম্বাইন
কম্বাইন করছো, যদি দুইটা কোম্পানি হয় তাহলে এর সাথে এটা কম্বাইন করলে দেন এটা ফিজিবল সেল, এই লালটা ফিজিবল সেল, এটা ইন্টারন্যাশনাল ফিজিবল সেল, লালটা ফিজিবল সেল, ইন্টারন্যাশনাল মাল্টিন্যাশনাল না। What is the difference between international? International MNC পার্থক্য কি? এইখানে ব্রিটিশ শেয়ারটা মাল্টিন্যাশনাল, বাট ফিজিবল সেক্টরের মধ্যে সেও আছে, বাংলাদেশও আছে, এই কারণে এটার নাম ইন্টারন্যাশনাল। আর কি আমাদের ডিফারেন্স, ইন্টারন্যাশনাল বলবো না মাল্টিন্যাশনাল বলবো? কেন বলবো? রাইট, বাংলাদেশ, ডু নট ফরগেট বাংলাদেশ পার্ট। ওকে, ওই এক ব্যাচে সকল স্টুডেন্ট কোন একটা কোশ্চেনে 0 পাইছিল এই ভুল করে, তারা তোমাদের কিন্তু বড় ভাই। Okay, so that is the point, that it takes care of all the possibilities inclusive, and that includes the domestic one as well. Don't be rushing to the British share সাথে আমরা হচ্ছে ইন্টারন্যাশনাল ওয়ালমার্ট ইয়ে করবো, কম্বাইন করবো না, তাহলে খুব বেশি লাভ হবে না। লাভ হবে এক্সট্রিমলি ডোমেস্টিকের সাথে এক্সট্রিমলি ফরেন কোনো একটা, and any combination in between। তাহলে দেখা যাচ্ছে যে এইটা এরকম দেখতে হচ্ছে, কোনটা ফিজিবল সেল, ফিজিবল সেল দেখতে এরকম হচ্ছে। কিরকম হচ্ছে, পার্থক্য কি? ডোমেস্টিকের সাথে ইন্টারন্যাশনাল ফিজিবলের পার্থক্য কি? কি পার্থক্য বলো? কেন কম? হ্যাঁ, মিনিমাম রিস্ক কম, পার্থক্য হচ্ছে এটা। আচ্ছা, কেন কম সেটা হচ্ছে আমরা এই পরের স্লাইড থেকে পরে আবার ওই স্লাইডে যাব। কমে কখন সেটা বোঝার চেষ্টা করছি। আবার বলছি, এখানে আসলাম কি হবে, এইখানে আমি জিজ্ঞেস করলাম ফিজিবল সেল ডোমেস্টিকের সাথে ইন্টারন্যাশনাল ফিজিবল সেলের ডিফারেন্স কি, তোমরা বলতে পারলে না। ওকে, একজন বলছে যে রিস্ক কমে যায়, তাহলে রিস্ক কমে যায় কি না সেটার জন্য আমাদের এইটা এইখানে কোরিলেশনের রোলটা দেখো। মনে করো একটা আমব্রেলা কোম্পানির সাথে একটা আইসক্রিম কোম্পানি, মার্কওয়াইজের পোর্টফোলিও থিওরিতে আমব্রেলা কোম্পানি আর আইসক্রিম কোম্পানি ইউজ করা হয়েছে। ইউ নো হোয়াই? যখন আমব্রেলা ভালো করে তখন আইসক্রিম খারাপ করে, আর ভাইস ভার্সা। সুতরাং এই দুটার মধ্যে কোরিলেশন কেমন সেটা ব্যাপার। যদি ঘটনাটা ঘটে যে এদের দুইজনের মধ্যেই ওয়ান কোরিলেশন, হাইয়েস্ট পসিবল কোরিলেশন হচ্ছে +1, রো মানে হচ্ছে কোরিলেশন। কেন নাকি কেন না, নাথিং এখন চিনো আমরা জানো। রো যদি কোরিলেশন হয় এবং কোরিলেশন যদি 1 হয় তাহলে এইটাই ফিজিবল সেল। ওটা হচ্ছে নাকি বর্ডন স্ট্রেট লাইনটাই হয়ে যাচ্ছে ফিজিবল সেল। যখন কোরিলেশন কেমন হবে, এক্স্যাক্টলি 1 হবে, এক্স্যাক্টলি 1। যে এইটা যেমন যখন ভালো করে ওইটাও তখন ভালো করে, এইটা যখন খারাপ করে ওইটাও তখন ইকুয়াল এক্সটেন্টে খারাপ করে, তখন দ্য কোরিলেশন বিটুইন আমব্রেলা এন্ড আইসক্রিম ইজ 1, হাইপোথেটিক্যালি মনে করা হলো। তখন ফিজিবল সেল হয়ে যাচ্ছে ওই যে বক্ররেখাটা ছিল, দ্যাট বিকামস স্ট্রেট লাইন লাইক দ্যাট। এইটার নাম কি? নাম কি? হ্যাঁ, এইটা ফিজিবল সেল, এইটা ফিজিবল সেল। কখন? যখন হ্যাঁ, যখন কোরিলেশন এরকম হবে, এবং কোরিলেশন যত কমবে তত এটা কার্ভ হতে থাকবে। মনে করো না, এটা কত? 0.2। আচ্ছা, 0.2 আর 0.1 নিলে এটা একটা ফিজিবল সেল। এইখানে কোরিলেশন একটু কমেছে,
মনে করো যে এটা 0.9, 1 এর চেয়ে একটু কম, পজিটিভ 0.9। তাহলে 1 ভালো নাকি 0.9 ভালো? কোনটা ভালো? কেন? দেখো ক্ষতির মাত্রা কমে নাই, রিস্ক কমে নাই। প্রশ্নটা খুব জটিল, বাট তোমরা বুঝতে পারবে। 1 ভালো না 0.9 ভালো? তোমার কমন সেন্সে মনে হচ্ছে 0.9 ভালো। আমি যদি আমি তোমাকে বলি যে প্রমাণ করো তো, তাহলে প্রমাণ করতে পারবে না। যদি বলো রিস্ক কমেছে, রিস্ক তো কমে নাই, লুক দেয় রিস্ক কমেছে, দুইটা রেখার কোনটাই রিস্ক তো কমে না, মানে বাঁ দিকে তো যায়। তাইলে রিস্ক কমেছে কথাটা কারেক্ট না। বুঝতে পারছো নাকি বুঝতে পারছো না? রিস্ক কমেছে কথাটা কি কারেক্ট? রিস্ক কমেছে কথাটা কারেক্ট না। লুক এট দ্যাট, যে এটার বাঁ দিকে তো যায় নাই, তো যে 0.9 এটাও তো এটার বাঁ দিকে তো যায় না। বাঁ দিকে গেলে তুমি বলতে যে রিস্ক কমেছে, তাহলে ফর শিওর রিস্ক কমে না। রিটার্ন বেড়েছে কিনা? উত্তর হচ্ছে রিটার্নও বাড়ে না। এই পয়েন্টকে এক্সিট করলে রিটার্ন বাড়বে। তাহলে রিস্কও কমে নাই, রিটার্নও বাড়ে নাই, কিন্তু বেটার। কিভাবে বুঝলাম? যেহেতু লেস কোরিলেশন ইজ বেটার দ্যান মোর কোরিলেশন। এই যুক্তি। উত্তর হচ্ছে ইনডিফারেন্স কার্ভকে রিলেট করতে হবে। তাহলে বেশিরভাগ বই, ইনক্লুডিং বেশ কয়েকটা ভালো ভালো বইও ইনডিফারেন্স কার্ভ অ্যাভয়েড করে রেইলি ব্রাউন, আই ক্যান রিমেম্বার রেইলি ব্রাউন ইজ এ ভেরি স্ট্রং বুক। রেইলি ব্রাউন ইনডিফারেন্স কার্ভ অ্যাভয়েড করে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করেছে। সম্ভব না, সম্ভব না। যদি আমি বলি যে এটা বেটার, হাউ ক্যান ইউ প্রুভ ইট ইজ বেটার other than indifference curve? You cannot do that. Indifference curve মানে তখন তুমি বলছো যে this is the indifference curve, this is the indifference curve, so এইটা এর থেকে বেটার, and this is the indifference curve. এইটা এই 0.9 বেটার, এটা বলার একমাত্র উপায় হচ্ছে high indifference curve. So given the feasible state, highest possible indifference curve, দুইটা কথাই লাগবে। এই যে বেশিরভাগ বই শুধুমাত্র সাপ্লাই সাইড দিয়ে বোঝানোর চেষ্টা করেছে, ইনক্লুসিভ অফ রেইলি ব্রাউন ইজ এ ভেরি স্ট্রং বুক। সো দ্যাট ইজ দ্য উইকনেস, যে ইনডিফারেন্স কার্ভ অ্যাভয়েড করে। এটা বলতে গেলে অনেক ম্যাথমেটিক্স লাগে, কনসেপচুয়ালি বোঝানো সম্ভব না। ম্যাথমেটিক্যালি বোঝানো সম্ভব করে একটা পয়েন্টে, বাট ওই ম্যাথমেটিক্সটাও ভেরি ডিফিকাল্ট টু গ্র্যাস্প। এনিওয়ে, সো কমটা ভালো। কি ভালো কি কম? এইটা কমলে ভালো, এইটাই একমাত্র প্রিন্সিপল। কমটা ভালো, কমটা ভালো। হোয়াট ইন বাই কমটা ভালো? যে 0.8 0.9 থেকে বেটার, এইটা ভালো। 0.7 যদি পাওয়া যায়, 0.7 কোরিলেশন ইজ বেটার দ্যান 0.8 কোরিলেশন। এইটা মানে কমটা ভালো। তাহলে এইখানে আরো কম, ওইখানে 0.9 নিয়েছিলাম, তাহলে 0.8, এটা কত? 0.2. So that is even better, not because this goes down, but because high indifference curve. When you go for that, it is even higher. So that is better, that is optimal. And then এখান থেকে তুমি ওই CML ড্র করছো, ওটা এখন দরকার নাই, বাট কোরিলেশনের দিকে তাকাতে বলছি। কি বলেছি কোনটা ভালো? কোন কোরিলেশন ভালো? অন্য কেউ বলো, তুমি তো বাদ, তুমি ডিসকোয়ালিফাইড। কোন কোরিলেশন ভালো? একটাই শিখিয়েছি, একটা জিনিস মুখস্থ রাখতে পারো না, এত কিছু মুখস্থ রাখার দরকার নেই, অত একটা জিনিস শিখিয়েছি, লোয়ার ইজ গুড, লোয়ার ইজ গুড, এইটা শিখিয়েছি। এইটাকে একদম বাইবেলের মতো মুখস্থ করে ফেলো, দ্যাট ইট ইজ আনচেঞ্জেবল। লোয়ার ইজ গুড, লোয়ার। এখন তুমি ম্যাথমেটিক্যালি যেটা লেগে লোয়ার বুঝো, সেটা রিলেট করো। 0.1 is better than 0.2, 0 is better than 0.1, 0 is better, 0 is better than
এটা দিয়ে বেটার বোঝানো যায় না, আমি বোঝানোর জন্য বললাম দ্যাট ইজ বেটার দেন এটা ভালো না এটা ভালো, এটা না, মাইনাস হলে আবার মাইনাস 0 থেকে বেটার হয়, মাইনাস 0 থেকে বেটার হয়, বাট মাইনাস বাদ দিয়ে চিন্তা করো 0 ইজ হাইলি সর্ট আফটার। ডোমেস্টিকের কেসে 0 ইজ হাইলি সর্ট আফটার। ডোমেস্টিকের কেসে 0 খুবই কাঙ্ক্ষিত, খুবই কাঙ্ক্ষিত, খুবই কাঙ্ক্ষিত। কেন? কারণ এটাকে আমরা সিএমএল আলোচনা করছি। যদি এসএমএল এ যাই তখন এসএমএল আমাদেরকে শিখিয়েছে a risk is called systematic, something else is called unsystematic, and that suggested যে ওই সিস্টেমেটিক রিস্কের কারণে নেগেটিভিটি ইজ এ মিথ। বুঝতে চেষ্টা করো, নেগেটিভিটি ইজ ইম্পসিবল, নেগেটিভিটি ইজ ইম্পসিবল, সম্ভব না। কে বললো? সিএপিএম বললো। সিএপিএম, সিএমএম না, সিএপিএম পরিচিত না, কেন পরিচিত না? এখন তোমাদের কোনো কথা বলতে ভয় পায়, পরিচিত। ওকে, সিএপিএম আমাদেরকে শেখালো ওই রিস্কের মধ্যে একটা সিস্টেমেটিক আছে, রিস্কের মধ্যে একটা সিস্টেমেটিক, একটা আনসিস্টেমেটিক আছে রিস্কের মধ্যে। বাট অঙ্ক করে কিন্তু এইটা প্লাস এটা করা যাবে। এইটার প্যারামিটার হচ্ছে সিগমা, আর এইটার প্যারামিটার হচ্ছে বিটা, আর এইটা না, এইটার প্যারামিটার হচ্ছে বিটা। সিস্টেমেটিক না আনসিস্টেমেটিক কোনটা? বিটা। ইউ আগে লাগে নিচে, তাহলে এইটা একটা আনসিস্টেমেটিক আর একটা সিস্টেমেটিক, তাহলে এইটার প্যারামিটার হচ্ছে বিটা। তাইলে সিস্টেমেটিক মানে হচ্ছে কো অ্যাসোসিয়েশন, কো রিলেশন এবং কন্টেজিয়ান ইফেক্ট। কন্টেজিয়ান ইফেক্ট কে বলা হয়, পরিচিত কন্টেজিয়ানটা পড়ছো তোমরা? কন্টেজিয়ান মানে হচ্ছে যে পাশাপাশি থাকার ইফেক্ট। পাশাপাশি মানে হচ্ছে বেক্সিমকো কোথায় বিলং করে? বাংলাদেশে বিলং করে। বাটা কোথায় বিলং করে? বাংলাদেশে বিলং করে। তাহলে দুইজনের মধ্যে কিছু একটা কন্টেজিয়ান ইফেক্ট থাকার কথা। যে এরকম হওয়ার কথা না যে যেই বছর বেক্সিমকো ভালো করলো সেই বছর বাটা খারাপ করলো, এটা হতে পারে না। একটা একটু অপেক্ষাকৃত বেশি ভালো করবে, একটা অপেক্ষাকৃত কম ভালো করবে, বিকজ বোথ অফ দেম আর সিস্টেমেটিক্যালি বিলং টু দ্য সেম ইকোনমি। এই প্যারামিটারটা বোঝার চেষ্টা করো যে ডোমেস্টিকের কেসে নেগেটিভিটি থিওরিটিক্যালি ডিফেন্ডেবল না। ডোমেস্টিকের ফিজিবল সেটে আমরা নেগেটিভ কোরিলেশন পেলে ভালো ভালো হতো, বাট ইউ মাইট বি হ্যাপি উইথ এরকম, নট দ্যাট যে তার জিরোতে যাওয়া যাবে না। জিরোতে গেলে তো তুমিও খুশি হতো, আমিও খুশি হতাম, কিন্তু যাওয়া যাচ্ছে না। আর ক্লিয়ার কেন যাওয়া যাচ্ছে না? কেন যাওয়া যাচ্ছে না? হ্যাঁ, ওইটা ওই যে সিএপিএম কে কন্ট্রাডিক্ট করে। সিএপিএম বলছে যে এদের মধ্যে ম্যাক্রোইকোনমিক ভেরিয়েবলগুলো সেম না। ইনফ্লেশন হলে সেও এফেক্টেড হয়, সেও এফেক্টেড হয়। ইম্পোর্ট ডিউটি সেও এফেক্টেড হয়, সেও এফেক্টেড হয়। মনিটারি পলিসি বোথ অফ দেম, এগুলোকে বলে কন্টেজিয়ান, মানে যেহেতু ছোঁয়াচে একজনের কাছ থেকে আরেকজন হয়, বিকজ বোথ অফ দেম বিলং টু বাংলাদেশ। তাহলে দ্যাট ইজ দ্য বেস্ট ইউ কুড থিঙ্ক অফ ডোমেস্টিকের কেসে। ডোমেস্টিকের কেসে এর চেয়ে বেশি দূর যাওয়া যাচ্ছে না। ডোমেস্টিকের কেসে এর চেয়ে বেশি দূর যাওয়া যাচ্ছে না। এর চেয়ে বেশি দূর যাওয়া মানে জিরোতে যেতে পারতাম, মাইনাসে যেতে পারতাম। মাইনাসে গেলে এটা আরো স্কিউড হতো। এটা মনে করো -0.5, এটা আরো ভালো হতো, আরো ভালো হতো। যেতে তো পারছি না, আর ক্লিয়ার, যেতে তো পারছি না। যেতে চাচ্ছি কি না? ইয়েস চাচ্ছি, পারছি না। কেন? বিকজ ওই যে সবাই বাংলাদেশের সৃষ্টি,
বাট এইখানে ইন্টারন্যাশনাল হলে এটা সম্ভব। যে কেন বাঁদিকে যাচ্ছি, যে প্রশ্নের উত্তর তুমি তখন দিতে পেরেছিল না, ওই উত্তরটা এখন আমরা পাচ্ছি। এটা জিজ্ঞেস করা হয়েছিল কেন, এটা হচ্ছে উত্তর। যে এখন এই যে বাংলাদেশের ইনফ্লেশন আর আমেরিকান ইনফ্লেশন তো কন্টিজিয়ান না। বাংলাদেশের মনিটারি পলিসি, আমেরিকার মনিটারি পলিসি কন্টিজিয়ান না। আমাদের ফরেন এক্সচেঞ্জ রেট, ওদের ফরেন এক্সচেঞ্জ রেট কন্টিজিয়ান না, ছোঁয়াচ্ছে না, ইনফেকশাস না। সো দ্যাট ইজ দ্য বেসিক ফরওয়ার্ড। এই ফিজিবল সেটে আর একটু বেটার তুমি কিছু আশা করতে পারো, একটু ক্লিয়ার আশা করতে পারো। বিকজ এইখানে তো আমরা আশাই করতে পারছি না, এইখানে আমরা জিরো আশা করতে পারছি না। কেন পাচ্ছি না আমরা বললাম, মাইনাস তো লেটার নয়, মাইনাস তো কোনোভাবে সম্ভব না, বাট ইন্টারন্যাশনালি মাইনাস সম্ভব। তাহলে এই ফিজিবল সেট ইজ হাইলি সফট আফটার। এইটা হলে আরো ভালো হতো। এইটা কোরিলেশন হচ্ছে -1, এইটা হলে আরো ভালো হতো। ওইটা আবার ওইখানেও সম্ভব না, -1 ইন্টারন্যাশনালিও সম্ভব না। কেন সম্ভব না? ওই যে ইউনাইটেড নেশন সেম, ওয়ার্ল্ড ব্যাংক সেম, WHO সেম, World Health Organization, ILO. I mean, there are some international agencies which are contingent for USA as well as Bangladesh. বুঝতে পারছো? -1 এখানে যেতে পারছি না। -1 এ গেলে সম্পূর্ণ পার্থক্য হওয়া উচিত ছিল, বাট এরকম হয় না। ইউনাইটেড নেশন, WTO কিছু রুলস সবার জন্য অ্যাপ্লিকেবল না, ইউনাইটেড নেশনে সবার জন্য অ্যাপ্লিকেবল না। ওই কারণে কিছু সিমিলারিটি স্টিল -1 হতে বাধ্য হচ্ছে। -1 হতে গেলে কমপ্লিটলি ডিসিমিলার হতে হয়, বাট দে বিলং টু দ্য সেম ওয়ার্ল্ড। ওজন লেয়ার পারফোরেটেড হয়েছে, সেটা আমাদেরকেও এফেক্ট করে, আমেরিকাকেও এফেক্ট করে। কন্টেজিয়ান, এই কন্টেজিয়ান মাইনাসেরও একটা লিমিট আছে, এইটাই ম্যাক্সিমাম দ্যাট ইউ ক্যান অ্যাসপায়ার টু, ম্যাক্সিমাম দ্যাট ইউ ক্যান এক্সপেক্ট। তো ওইটা দিয়ে আমরা ওই ফিজিবল সেট আগের স্লাইডে যাচ্ছি। ওই যে -1 এখানে শো করা আছে, -1 সম্ভব না। তাহলে এই কার্ভটা কেন ইয়ে হলো, এটা বলে অ্যাকিউট হলো, এটা নাম হচ্ছে অ্যাকিউট। ডিফারেন্সেস ডোমেস্টিকেশন ইন্টারন্যাশনাল CMM অথবা ইয়ার ডিফারেন্স কি? ব্লু ones are domestic one, red one is international. Difference, এক নম্বর ডিফারেন্স হচ্ছে লোয়ার কোরিলেশন, shift the efficient frontier further left। যেহেতু এইটা বাঁ দিকে শিফট করছে, সো হাইয়েস্ট পসিবল ইন্ডিফারেন্স কার্ভ বাঁ দিকে শিফট করছে, এবং অ্যাকিউট হচ্ছে মানে সূক্ষ্ম। আর ক্লিয়ার? এইটা থেকে এইটা সূক্ষ্ম, অ্যাকিউট। রাইট ওয়ার্ড ইজ জিওমেট্রিতে অ্যাকিউট বলা হয় এটাকে, অ্যাকিউট অ্যাঙ্গেল বলেন, অ্যাকিউট। সো এইটা অ্যাকিউট হচ্ছে। নাম্বার হাই ডিফারেন্স কার্ভ পাচ্ছি আমরা, এইটা থেকে এইটা হায়ার হবে। হাই ডিফারেন্স কার্ভ shows that investors are better off. So indifference curve higher, দুটো ইন্ডিফারেন্স কার্ভ ইন্টারসেক্ট করবে না, ড্র করা যাচ্ছে না বলে এরকম হয়েছে, বাট মনে হচ্ছে যে এটা এক্সটেন্ড করলে এইখানে ইন্টারসেক্ট করবে, তাই এটা ভুল। এটা ড্র করা যাচ্ছে না বলে এর থেকে কারেক্ট ড্র করতে পারিনি, আমি ড্র করতে পারি। So would have been এরকম, must not intersect each other. In that case কোনো একটা সমস্যা হয়। স্পিড একটা আমি কিছু কথা বলবো, তাহলে যদি আমরা এইখান থেকে করতে আসে ওইখানে আমার আরেকটা ভুল হতো, তাহলে এই ভুল কারেক্ট করতে গেলে আরেকটা ভুল আমরা যাতে না করি। সুতরাং এই পয়েন্টে আমরা এটাই বলছি যে হাই ইন্ডিফারেন্স কার্ভ। আগেই তোমরা শিখে আসছে টু ইন্ডিফারেন্স কার্ভ কেন ইন্টারসেক্ট ইচ আদার, ওইটা তো মেনটেন করতে হবে, ওইটা মেনটেন করতে হবে। তারপরে বলছি
ডিসক্রিট রেট। এই যে ট্যানজেন্সিটা সরলরেখা, এটার নাম সিএমএল, এইটা হচ্ছে ডোমেস্টিক, এটা হচ্ছে গ্লোবাল। তাহলে এই ট্যানজেন্সি যদি আমরা ড্র করি তাহলে এইটার ডিসক্রিট রেট ওইটার ডিসক্রিট রেট থেকে কম হবে। ইন্টারসেপ্ট, ডিসক্রিট রেট মানে ইন্টারসেপ্ট, কোনটারটা কম? গ্লোবাল রেটটা কম হবে, বিকজ ইউ হ্যাভ গট ওয়াইডার চয়েসেস। একটু আগে আমরা বলে আসলাম যে জাপানি ইন্টারেস্ট রেট লোয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। তাইলে এইটা হচ্ছে সেইটা, এটা হচ্ছে সোনালী ব্যাংক অথবা বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেট। So Bangladeshi bank rate is less than 7%, or oita is suppose very close to 0%. So that is the intercept. That's the intercept of global CML. And global CML is steeper. Steeper মানে হচ্ছে এইটা স্লোপ যদি নেই, লালটা না নীলটা, কোনটা স্টিপার? লালটা স্টিপার। এখানে মাত্র এতটুকু রাইজ হয়েছে, একই রানে বেশি রাইজ হয়েছে, এইটা স্টিপার। গ্লোবাল CML is steeper than domestic CML, suggesting higher risk premium. ওই যে শার্প রেশিও আছে একটা, শার্প রেশিও পরে আসছে না, শার্প রেশিও ইজ গ্রেটার দেন, গ্লোবাল রেটটা গ্রেটার দেন ডোমেস্টিক। এটা হচ্ছে পোর্টফোলিও থিওরি কারেকশন, ওকে। বিগ এনাফ চ্যাপ্টার, তোমাদের 10 মিনিট আলোচনা করা হয়েছে, এর মধ্যে অনেক থিওরি আছে, অনেক থিওরি একত্রিত করা হয়েছে, সহজ করা হয়েছে, ওকে। বাট ডোন্ট জাম্প টু আরবিট্রারি না, কোনটা আরবিট্রারি না, এগুলো ব্যাকড বাই ভেরি স্ট্রং ইন্টারন্যাশনাল পোর্টফোলিও থিওরি। এটার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল পোর্টফোলিও থিওরি। এইটা পড়াতে গেলে আমার 2-3টা ক্লাস লাগতো। কোরিলেশনের রোলটা বোঝার চেষ্টা করছি আমরা। কোরিলেশনের রোল, ওই যে লোয়ার ইজ বেটার, কোরিলেশনের ব্যাপারে কি শিখিয়েছি জানো? হ্যাঁ, এইটাই একটা জিনিসই খালি মুখস্থ রাখো, লোয়ার ইজ বেটার। কত হলে লোয়ার হয় সেগুলোই বোঝারই দরকার নেই, আগে লোয়ার ইজ বেটার একটাই খালি বুঝো। তারপরে তুমি জানো যে মাইনাস ইজ বেটার দেন 0, আর 0 ইজ বেটার দেন 0.1। এটা বুঝো নাকি বুঝো না? 0 ভালো না 0.1 ভালো? আমি শিওর না কোনটা 0 ভালো না 0.1 ভালো। তুমি কি বলো যে থার্ড বেঞ্চে? হ্যাঁ, 0 ভালো কেন? জোরে বলো। বুঝি নাই, জোরে বলো কি বলছো? যে আমার একটু এই পর্যন্ত আসবে না, আমার কথা তো আমার চিল্লাইতে হচ্ছে যাতে তুমি শুনতে পাও। তুমি কেন একটু চিল্লাই বলতে পারো না যে যাতে আমি শুনতে পাই? দাঁড়াও আগে, কি বলছো? হ্যাঁ, এইটাই উত্তর, অন্য কোনো কিছু বোঝার দরকার নেই। 0.1 থেকে কম, এইটুকু বুঝলেই হবে, থিওরি বোঝার দরকার নাই। লোয়ার বলেছে, লোয়ার ইজ বেটার, তাহলে 0.1 থেকে কম, এই যুক্তিতে 0 বেটার। হাইলি সর্ট আফটার পোর্টফোলিওর ক্ষেত্রে 0 কোরিলেশন ইজ হাইলি সর্ট আফটার। আমি এতদিন বিভিন্ন ধরনের পড়ে আসছি, মানে সাবজেক্ট আমরা পড়াই, 0 কোরিলেশন খোঁজার দরকার। এই একটা জায়গায় আমরা দেখেছি যে 0 ইজ হাইলি সর্ট আফটার, আর কোথাও আমরা দেখি নাই 0 কোরিলেশন এত সেন্স মেক করে। আর ক্লিয়ার বুঝার চেষ্টা করো যে কেন এটা হঠাৎ করে এত জরুরি হয়ে গেল, বিকজ মাইনাস তো তোমার কাছে অ্যাভেলেবল না। আর ক্লিয়ার, তখন দ্য বেস্ট ইউ ক্যান থিঙ্ক অফ ইজ 0। আর কোন সাবজেক্টে আমরা 0 কোরিলেশনের এত গুরুত্ব দেখি নাই। কোরিলেশন আমরা প্লাসের বড় ভ্যালুর গুরুত্ব দেখেছি, মাইনাসের বড় ভ্যালুর গুরুত্ব দেখেছি, বাট 0 কেন এত জরুরি হয়ে গেল? উত্তর হচ্ছে সিএপিএম। আর ক্লিয়ার, যখন 0 খুব গুরুত্বপূর্ণ এটা বলতে গেলেই তোমার সিএপিএম লাগছে, তাহলে সিএপিএম তো বিরাট একটা থিওরি। তো ওই থিওরিটা গ্রাস্প করলে তখন তুমি কনক্লুড করতে পারবা যে ইয়েস 0 ইজ হাইলি সর্ট আফটার, বিকজ নেগেটিভিটি ইজ এ মিথ, নেগেটিভিটি ইজ ইম্পসিবল, দেন উই গো ফর লোয়েস্ট অ্যান্ড লোয়েস্ট পসিবল। তাহলে কোনো কারণে যদি 0 পাই তাহলে এইটাই আমি সবচেয়ে বেশি চাইতে পারি, কনসিডার। স্যার, তার মানে থিওরিটিক্যালি বলতে পারি যে -1 ইজ দ্য বেস্ট, মাইনাস -1 ইজ দ্য বেস্ট বলা যায়। -1
অফকোর্স থিওরিটিক্যালি -1 ইজ দ্য বেস্ট, এটা তো বলা যায় কেন, এটা তো অবভিয়াসলি একটা থিওরি। -1 থিওরিটিক্যালি মোস্ট সর্ট আফটার, নট অ্যাভেলেবল। কেন অ্যাভেলেবল না এতক্ষণ ধরে বললাম। সো বাস্তবে ওইটা পাওয়া যাচ্ছে না, বাট ওইটা পেলে তো দেখো এত উল্টাপাল্টা প্রশ্ন করো কেন, ওইটা পেলে রিস্ক জিরো হয়ে যাচ্ছে না? তাহলে জিরো, তুমি আমাকে জিজ্ঞেস করছো যে জিরো রিস্ক কি খুব ভালো? বোকার মতো প্রশ্ন হয়ে গেল না? জিরো রিস্ক তো সবচেয়ে ভালো, এটা তো বলার অপেক্ষা রাখে না। রিস্কের চেয়ে নো রিস্ক বেটার না? ওইটা হচ্ছে রিস্ক ফ্রি রেট, ওইটা হচ্ছে জিরো, জিরো রিস্ক বেটার, সিগমা জিরো। তো এটা বলার অপেক্ষা রাখে না, পাওয়া যাবে কিনা সেটা হচ্ছে সমস্যা। এটা কি আমার ফোন না ফোন? এখন আমরা কোরিলেশন দেখতে যাচ্ছি। কোরিলেশনের ভূমিকা দেখতে যাচ্ছি। মেরিম্যাকের কেস, এটা মেরিম্যাক, এইগুলো সব কেস থেকে নেওয়া হয়েছে। তো এক একটা স্লাইড ডেভেলপ করা হয়েছে অনেকগুলো কেসের, মানে এইটা হচ্ছে একটা কেসের ভিত্তিতে করা হয়েছে। মেরিম্যাক একটা ইউএস কোম্পানি, সে নতুন প্রজেক্ট, মানে মেরিম্যাকের একটা প্রজেক্ট মেরিম্যাকের একটা প্রজেক্ট, সেটা আমেরিকায় হতে পারে, সেটা ইংল্যান্ডে হতে পারে। কোনটা ভালো এটা দিয়ে ডিসিশন। আবার বলছি, কোম্পানিটা মেরিম্যাক হচ্ছে আমেরিকান মাল্টিন্যাশনাল কোম্পানি। এখন তার নতুন একটা প্রজেক্ট হবে, সেই প্রজেক্টটা আমেরিকাতেও লোকেটেড হতে পারে, প্রজেক্ট লোকেশন ইউএসএ তে হতে পারে, ইউকে তেও হতে পারে। তাহলে কোনটায় তার যাওয়া উচিত সেটা আমরা আলোচনা করছি এই প্রবলেমে। তাহলে ওই মেরিম্যাকের ওই প্রজেক্টটা নিয়ে আমরা এখন আলোচনা করছি। মেরিম্যাকের একটা প্রজেক্ট নিয়ে আলোচনা করছি, নাকি মেরিম্যাক নিয়ে আলোচনা করছি না প্রজেক্ট নিয়ে আলোচনা করছি? প্রজেক্ট। তাহলে মেরিম্যাকের ওই প্রজেক্ট যদি আমেরিকায় হয় তাহলে 25% রিটার্ন দেয়, আর যদি ইউকে তে লোকেটেড হয় তাহলেও সমান রিটার্ন দেয়। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মেরিম্যাকের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে কি? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে ফ্লাকচুয়েশন ইন রিটার্ন, তাহলে এইটা 25% হয়েছে, তাহলে এই কয়েক বছর আছে না? মনে করো যে এখানে 5 বছর আছে, তাহলে প্রত্যেক বছরের রিটার্নকে আমরা, এইটা হচ্ছে অ্যানুয়াল 5 বছরের ক্যাশ। তাহলে ওইখানে ওই x মাইনাস x বার হোল স্কয়ার n মাইনাস 1 করে আমরা সিগমা পাবো। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এইখানে হচ্ছে এরকম, এটা কত? এটা হচ্ছে কত কত? জোরে বলো, আবার বলো। তো বলতে অসুবিধা হচ্ছে কি? তোমরা কত জিজ্ঞেস করছি উত্তর করো। আর এটা যদি এইখানে হয় তাহলে সেটা আর একটু বেশি। কোনটা? হ্যাঁ, ইউকে তে হলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বেশি। তাহলে কোনটা আমাদের যাওয়া উচিত? মনে হচ্ছে আমেরিকাটা ভালো। ওকে, আর একটা ইনফরমেশন দেওয়া হচ্ছে যে আমেরিকায় এইটা কার সাথে কার কোরিলেশন বলতো? কোরিলেশন কার সাথে কার বলো? ইউএস এর প্রজেক্টটা যদি ইউএস এ দিয়ে করে তাহলে এটা কোরিলেশন হবে, আর যদি বাইরের দেশে করে তাহলে কোরিলেশন হবে। আবার বলো। আর ও যদি প্রজেক্ট ইউএস এ দিয়ে করে তখন তার কোরিলেশন হবে 0.8। কোরিলেশন যদি বাইরে করে তখন কোরিলেশন হবে 0.6। আর তুমি তো মারা যাবে না, আমি কি করবো জানি না, তুমি আর কথাই বলবে না। আমরা আলোচনা করছি কোরিলেশন। কোরিলেশন তো দুইটা ভেরিয়েবল লাগে নাকি একটা ভেরিয়েবল হয়? একটা ভেরিয়েবলে কোরিলেশন কিভাবে হয় আমি তো বুঝতে পারলাম না। একটা ভেরিয়েবলে কখনো কোরিলেশন, কো মানে তো জয়েন্ট, কারোর সাথে কারোর জয়েন্ট করতে হবে না,
কো একা একা কো হয় কি হবে, তোমার সাথে তোমার কোরিলেশন কি হবে, তাহলে কার সাথে কার কোরিলেশন, আবার বলো কার সাথে কার, একটা পরিষ্কার করে বলো, তুমি বুঝছো বুঝতে পারো না এখন। প্রথমে আবার বলো এইটা কি তাই বলো, নিউ প্রজেক্ট কোথাকার নিউ প্রজেক্ট, ওকে দ্যাটস ফাইন। আর এটা না, অন্য কেউ কারেক্ট করে দ্বিতীয়টা ভুল বলছে, অন্য কেউ বলবা এইটা কি ওইটা ঠিক বলছো, ওইটা কি ওইটা ভুল বলছো, অন্য কেউ ট্রাই করবা, ওইটা কি, এটা কার সাথে কার কোরিলেশন, তুমি আবার ট্রাই করো কি বলছো, প্রথমে তো ঠিকই বলছো, প্রথমটা জিজ্ঞেস করি নাই, ফর্টি আবার প্রথমটা কোথায়, এটা তো লেখাই আছে ইউকে, কেন ইউএসএ বলছো, এটা আগে তো ঠিকই বলছিলাম, আমি তো তোমাকে এইটাই জিজ্ঞেস করতেছি। আবার বলো, এবার ঠিক বলছো, এবার ঠিক, এইখানে কমন হচ্ছে ইউএস টা কমন, এখানেও আছে এইখানেও আছে, এটা হচ্ছে কমন, এটা এক্সিস্টিংটা, আর নতুন কি, এটা হচ্ছে ইউএস এর প্রজেক্ট, নতুন কি এটা হচ্ছে ইউকে এর প্রজেক্ট, এটা হচ্ছে নতুন, কোরিলেশন হতে হবে দুইটা ভেরিয়েবল, তারপরে ইউএস তো কোম্পানি অলরেডি আছে তো, উইথ রিটার্ন অন এক্সিস্টিং বিজনেস, এক্সিস্টিং বিজনেস তো অপরিবর্তিত থাকছে, এইখানে আলোচনা করছি নতুন প্রজেক্টটা, এক্সিস্টিং বিজনেস কি এখানে আলোচনা আছে, উত্তর হচ্ছে নাই, তাহলে কোরিলেশন মানে কি, এই প্রজেক্টের রিটার্নের সাথে এক্সিস্টিং বিজনেসের রিলেশন, এই প্রজেক্টের সাথে এক্সিস্টিং বিজনেসের রিলেশন, এক্সিস্টিং বিজনেস কোথায়, ইউএসএ, তাহলে এক্সিস্টিং বিজনেসটা কমন, এইখানেও কমন ওইখানে কমন, তার সাথে কোরিলেশন বের করছি যে ওই প্রজেক্টের সাথে এক্সিস্টিং বিজনেস, সেই প্রজেক্টটা এইখানেও হতে পারে ওইখানেও হতে পারে, বাট এইটা কিন্তু দুটো জায়গায় কমন, সেটা কি, কোনটা কমন, ইউএস বিজনেসটা কমন, এটা লেখা আছে তাই দেখো, correlation of the project's return with the return of existing US business, এই দুটার মধ্যে কোরিলেশন, আর তুমি কবে থেকে কোরিলেশন, নিজের সাথে নিজের কোরিলেশন হয়, কোরিলেশন মানে তো দুইটা ভেরিয়েবল রাখবে, যাই হোক এখানে কোরিলেশন আমরা দেখি ডিফারেন্ট, তাহলে কোথায় ইনভেস্ট করা উচিত, এটা হচ্ছে প্রশ্ন, উত্তর দেওয়া উচিত। এবার আমরা পোর্টফোলিও রিস্কে যাচ্ছি, পোর্টফোলিও রিস্কের ফর্মুলা হচ্ছে এটা, মনে আছে নাকি মনে নাই, এটা হচ্ছে ভেরিয়েন্সের ফর্মুলা, ভেরিয়েন্স মানে এটা ইকুয়ালস টু weight of first one, একবারে বুঝো, weight of first one মানে আমেরিকার এক্সিস্টিং, সেটা মনে করো 70% কভার করে, তাহলে এটা হচ্ছে ওই আমেরিকার এক্সিস্টিং, সেটার পার্সেন্টেজ আর সেটার সিগমা, তাহলে এই 10% কি আমরা আগের স্লাইডে আলাপ করেছি, করি না, 10% মানে এক্সিস্টিং বিজনেসের সিগমা, সিগমা স্কয়ার, এক্সিস্টিং বিজনেসের সিগমা হচ্ছে 10%, আগে আমরা আগের স্লাইডে ছিল নতুন অপারেশনের সিগমা, আর এটা কার সিগমা, এক্সিস্টিং এর, তাহলে এইটা এক্সিস্টিং এর ওয়েট, এক্সিস্টিং এর দিস, ওকে, তাহলে এটা আর এটা হচ্ছে নতুন, WB মানে হচ্ছে প্রজেক্ট, এটা কি weight of project which is new project, এটা নিউ প্রজেক্টের এই সিগমাটা আগে স্লাইডে দেওয়া ছিল,
কখন? যদি এটা ইউএসএ তে হয়, লোকেশন ইন দ্য ইউএস, তাহলে ওইখানে 0.9 আমরা সিগমা পেয়েছিলাম নাকি পাই নাই? মনে আছে এইটা? তাহলে 30% ওখানে যাচ্ছে, এই সিগমাটা ইউজ করছি, আর 10% হচ্ছে প্রজেক্টেডটা, ওইটা কোথাও দেওয়া নাই, দেওয়া ছিল না, এখন বলা আছে, যেখানে বলা আছে 10% ওইটা থেকে পাওয়া গেছে। এটা হচ্ছে WA মানে কি ছিল? AWA আর USA। তাহলে USA এটা USA প্রজেক্টের পার্সেন্টেজ, আর এটা কি WB মানে নিউ প্রজেক্টের পার্সেন্টেজ, which is 30%। 30% existing, 30% এটা। আর এইটা হচ্ছে সিগমা অফ A মানে USA এক্সিস্টিং এর সিগমা, আর এটা কি? হ্যাঁ, প্রজেক্ট কোথায় লোকেটেড? হ্যাঁ, USA। ওকে, তাহলে এটা হচ্ছে এক্সিস্টিং, এটা এক্সিস্টিং তো নাকি 0.1, একটু আগে বললাম না 0.1টা হচ্ছে কিসের? এক্সিস্টিং এর সিগমা। আর এটা কি? হ্যাঁ, ইউএস প্রজেক্ট ইন ইউএসএ, প্রজেক্ট ইন ইউএসএ এইটা বুঝে গেছে কিছু? আর তারপর হচ্ছে কোরিলেশন, ইনটু কোরিলেশন। এইটাই হচ্ছে সমস্যা। সমস্যা হচ্ছে a plus b whole square equals to a square plus b square plus twice ab। a square মিলে যাচ্ছে, a square মিলে যাচ্ছে এক্সিস্টিং, b square মিলে যাচ্ছে প্রজেক্ট, twice ab ও মিলে যাচ্ছে। বুঝতে পেরেছেন ঝামেলা কোথায়? কোথায় ঝামেলা? হ্যাঁ, কোরিলেশনে। এইটা হচ্ছে ঝামেলা, পোর্টফোলিও রিস্কের ঝামেলা ওইটা, যেটার কারণে সমস্ত গ্রামার চেঞ্জ হয়ে গেল। কেন মার্কওয়াইজ এত ফেমাস? এইটার কারণে ফেমাস, যে এইটা হচ্ছে তার বেসিক কন্ট্রিবিউশন, সে এইটা দেখিয়েছে। এটা কনক্লুশন, এটা ডেভেলপ করতে তার বিরাট ইনপুট আউটপুট মডেল করতে হয়েছে, ভেরি ডিফিকাল্ট টু গ্রাস্প। আর ক্লিয়ার? নতুন কি টার্ম আসলো? কোরিলেশন আসলো। তাহলে পোর্টফোলিওতে এই ভাগগুলো কোথা থেকে আসলে আমরা কিছু বুঝলাম না, বাট এইটা না বললে আমরা পোর্টফোলিও রিস্ক হয়ে যাচ্ছে না। আর ক্লিয়ার? তাহলে আমরা ওই প্যারামিটারগুলো পুট করছি। এটা হচ্ছে ইউএসএ যদি লোকেটেড হয়, তাহলে ভেরিয়েন্স হয় এরকম কিছু। ওকে, ইউএসএ তে লোকেটেড হলে, আর ইউকে তে হলে আবার এক অঙ্ক করতে হবে। ইউকে তে হলে এক অঙ্ক করতে হবে না? এখানে কি চেঞ্জ করবে? কি চেঞ্জ করবে? শুধু এইটা চেঞ্জ করবে। আগেরটার সাথে শুধু এইটা চেঞ্জ করবে। আর ক্লিয়ার? টয়েস এবি শুধু এটা চেঞ্জ করবে, আর এই প্যারামিটারটা চেঞ্জ করবে। এটা তো কোরিলেশন করে আমরা দেখছি যে অনেক পার্থক্য হয়ে গেছে। ওইখানে থেকে এইটা কমে গেছে। ওইখানে কত হয়েছিল? 008 হয়েছিল, এখানে 006 হয়েছে। 008 পুরোটা মনে রাখার দরকার নেই, 008 হয়েছিল, আর এখানে 006 হয়েছে। তাহলে ডিস কমে গেল লন্ডনেরটা, ডিস কমে গেল। If the new project is located in the UK, the portfolio variance is better. Portfolio for the overall firm is overall firm portfolio variance হয়ে যাচ্ছে, যেটা অনেক কম। Thus, as a whole, very much will generate more stable return, more return না, more return কিন্তু mean করে stable, sigma অথবা variance মানে stable. If the new project is located কোথায়? Are you clear? এইটা হচ্ছে পোর্টফোলিওর ইম্প্যাক্ট, বিগিনার্স ইম্প্যাক্ট বেসিক্যালি, যে পোর্টফোলিও কেন এত ঝামেলা সৃষ্টি করে ওই কোরিলেশনের কারণে। কোরিলেশন ম্যাটার্স, and which correlation is best?
হ্যাঁ, যত কম হয় তত ভালো, যত কম হয় তত ভালো। ওইখানে আমি বলেছিলাম, তুমি বুঝো নাই, এখন বোঝার সুযোগ হয়েছে। আবার বলছি, যত কম হয় তত ভালো, এটা কিন্তু এখনো তুমি কনসেপচুয়ালি বুঝো নাই। এই ইকুয়েশন থেকে বোঝার একটা সুযোগ আছে। a স্কয়ার b স্কয়ার কিন্তু সব সেম থাকছে, এখানে b স্কয়ারের ভ্যালু কিন্তু বেশি, ওকে। কিন্তু এইখানে যে টুয়াইস ab কে একটা কিছুতে গুণ করা হচ্ছে, ওইটা হচ্ছে ওই কোরিলেশন। তাহলে টুয়াইস ab কমে যাচ্ছে না, ওই টুয়াইস ab থেকে, তো দিস ইজ বেটার। এখন টোটাল ফোকাসটা একমাত্র ক্যান্ডিডেট হচ্ছে কোরিলেশন, দ্যাট ম্যাটার, দ্যাট ইজ দ্য রিজন উই গো ফর লগ। ম্যাথমেটিক্যালি বুঝার সুযোগ হয়েছে, এইখানে কোনো পার্থক্য হবে না। a স্কয়ার b স্কয়ার প্লাস টুয়াইস ab, এখানে কোনো পার্থক্য হবে না, বরং এখানে আরো বেশি হবে। বেশি হবে না? বেশি হবে কি না? এই যে বেশি হবে। a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস টুয়াইস ab তে এই দিকে তাকালে দেখো যে আসলে বেশি হচ্ছে, কিন্তু যেহেতু টুয়াইস ab এর সাথে ওই যে একটা আননোন ফ্যাক্টর, কোরিলেশনকে মার্কওয়েজি বলেছে আননোন ফ্যাক্টর, বেশি বোঝা যায় না, কোরিলেশন এখানে এসে রোল প্লে করছে। কেন আসলো, কিভাবে আসলো, এইটা বোঝানোই সম্ভব না। মার্কওয়েজেরই কথা যে দ্যাট আননোন ফ্যাক্টর ইজ কোরিলেশন প্লেজ রোল। বুঝে গেছে কোরিলেশন লোয়ারটা কেন ভালো? যাক, লোয়ারটা কেন ভালো সেটা বুঝেছি, বোঝার দরকার নেই। সেটা না বুঝলেও এতটুকু বুঝতে হবে, সেটা হচ্ছে যে এটা পোর্টফোলিওর ভ্যারিয়েন্স, এবং এই ধরনের অঙ্ক দিলে ওই আগামী কবেতম পরীক্ষা ওই দিন অঙ্ক করে বের করতে হবে। তখন তুমি বলো না যে স্যার আমি তো ক্যালকুলেটর আনি নাই। এখন আমরা বিটা ক্যালকুলেট করব, বিটা ক্যালকুলেট করব। ওকে, ডিসিশনটা হচ্ছে বিএটি ব্রিটিশ আমেরিকান টোবাকো, ওকে, আরো ভালো কোম্পানি হলে ভালো হতো, কিন্তু বিএটির একটা প্র্যাকটিক্যাল প্রজেক্ট আছে যে তারা ডাইভার্সিফিকেশন একটা কেস। এটা ডাইভার্সিফিকেশন আমরা ফাইন্যান্সে শিখে আসছি, ডাইভার্সিফিকেশন ইজ গুড, ওকে। ডাইভার্সিফিকেশন মাঝে মাঝে একটা সমস্যা ক্রিয়েট করে, কোনটা থেকে শুরু করা আছে, সমস্যা ক্রিয়েট করে। কি সমস্যা ক্রিয়েট করে? দ্যাট ইজ কল এখানে আর কিছু লেখা থাকলে ভালো হতো, এটা থিওরিটিক্যাল কোনো কিছু লেখা নাই। দেখো এখানে থিওরিটিক্যাল আলোচনাটা হচ্ছে, টপিকের নাম হচ্ছে হাউ ডাজ বিটা বিলঙ্গিংনেস বলো তো, বিলঙ্গিংনেস, বিটা বিলঙ্গিংনেস বলো, আবার বলো। হ্যাঁ, ঠিক আছে, বিলঙ্গিংনেস। বিলঙ্গিংনেস মানে বিটাতে কোথাও না কোথাও বিলং করা হয়, ওইটাকে বলা হয় বিলঙ্গিংনেস। আর বিটা বিলঙ্গিংনেস become a problem in case in CAC, new project. How does beta belongingness দেখা যাচ্ছে? belongingness এই PWS আছে তো, অন্ধকারের মধ্যে পড়ছে কিনা জানি। belongingness তাহলে ক্লিয়ার? become a problem in case of new project. আচ্ছা, বাস্তব ইয়েটা বলি, কেসটা হচ্ছে বোয়িং US কোম্পানি, ইউ নো বোয়িং US কোম্পানি। বোয়িং
রাবার প্রকিউর করতো মালয়েশিয়া থেকে। মালয়েশিয়ায় রাবার বেস্ট রাবার ওয়ার্ল্ডে। তো বোয়িংয়ের হুইলের জন্য রাবার দরকার। তো অতীতে সে হচ্ছে রাবার ওইখান থেকে আউটসোর্স করতো। তাইলে সে মনে করলো যে না, আউটসোর্স করাটা ঠিক হচ্ছে না, রিস্কি হয়ে যাচ্ছে। বিকজ মালয়েশিয়া তো খুব সেফ কান্ট্রি না, মালয়েশিয়া মুসলিম কান্ট্রি। তারপর এখানে কিছু টেরোরিস্ট গ্রুপ আছে, বশির গ্রুপ, এটা টেরোরিস্ট, ফেমাস টেরোরিস্ট গ্রুপ। সো বোয়িং রিয়ালাইজ করলো যে রাবার প্ল্যান্টেশন নিজের করতে হবে, আউটসোর্স করা যাবে না। তো ফর দ্য সেক অফ রিস্ক ম্যানেজমেন্ট বোয়িংয়ের একটা ডিসিশন যে আমরা ওইখানে গিয়ে রাবার প্ল্যান্টেশন করব। তাইলে এই রাবার প্ল্যান্টেশনটা হচ্ছে নিউ প্রজেক্ট। ওকে, এই রাবার প্ল্যান্টেশন করতে গিয়ে দেখা গেল যে নিউ ইয়র্ক স্টক মার্কেটে শেয়ারের দাম, বোয়িংয়ের শেয়ারের দাম কমে গেল। এই কেসটাকে আমরা এখানে আনছি। এইখানে হচ্ছে প্রবলেম কি হবে? তাইলে নতুন প্রজেক্ট নিলে মাঝে মাঝে এই বিটা বিলঙ্গিংনেস এর প্রবলেম হয়। এইটা আমাদেরকে একটু বুঝতে হবে। সেটা হচ্ছে যে বিটা, এটা হচ্ছে কেসটা, কনটেক্সটটা বুঝে গেছে না? যে এখানে সমস্যাটা হচ্ছে যে বোয়িং নতুন একটা প্রজেক্ট লোকেট করলো ইয়েতে, রাবার প্ল্যান্টেশন ইন মালয়েশিয়া, কোয়াইট ওয়াইজ যে হ্যাঁ রাবার প্ল্যান্টেশন অন্যের কাছ থেকে রাবার আউটসোর্স করাচ্ছে, নিজে প্রডিউস করা তো ভালো। সো শেয়ারের দাম বাড়া উচিত ছিল, প্রথমে বুঝে যে শেয়ারের দাম বাড়া উচিত ছিল। বিকজ বোয়িং তো একটা ভালো ডিসিশন নিচ্ছে যে রাবার সে অন্যের কাছ থেকে কিনতো, অন্যের কাছ থেকে কেনা রিস্কি। ওকে, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, সুতরাং আমি নিজে এটাকে ক্যাপচার করছি, নিজে প্রোডাকশন করছি। সো it was well expected that Boeing has got a good decision to make the investment. কিন্তু দেখা গেল নিউ ইয়র্ক স্টক মার্কেটে বোয়িং এর শেয়ার দাম কমে গেল। কেন কমলো? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। ক্লিয়ার? এই উত্তরটা দিতে গেলে আমার এই জিনিসটা লাগবে, বিটা বিলঙ্গিংনেস এর ব্যাপারটা। তাহলে মনে করো সহজভাবে বলছি যে বোয়িং এখন কোথায় আছে? আচ্ছা, বিটা কাকে বলে? বিটা তোমরা যেটা শিখে আসছো এটাই বিটা। বিটা হচ্ছে বিটা অফ আই হচ্ছে কোভেরিয়েন্স অফ আই না জে বলি, জে বিষয়ে বলা হচ্ছে বিটা অফ জে কোম্পানি ইজ কোভেরিয়েন্স অফ জে ইনটু কোভেরিয়েন্স অফ মার্কেট। যেটা আমাদের কোভেরিয়েন্স, মার্কেট রিটার্ন এবং ইন্ডিভিজুয়াল রিটার্নের মধ্যে কোভেরিয়েন্স ডিভাইডেড বাই সিগমা স্কয়ার অফ rm। এটা হচ্ছে বিটা ডেফিনেশন প্রোডাক্ট। মনে থাকলে ভালো, মনে না থাকলে অসুবিধা নাই, এইটাই বিটা ডেফিনেশন। তাহলে এই বিটা ভ্যারি করে, এইটা 0.5 থেকে নিচে যায় না, আর এটা থেকে বেশি হয়। suppose 3.5 হতো, anyway 4 করলাম। তো এরকম একটা রেঞ্জে বিটা থাকে, এরকম একটা রেঞ্জে বিটা থাকে। যত বেশি হবে তত বিটার রিস্ক বেড়ে যায়, সিস্টেমেটিক রিস্ক। বিটা তো সিস্টেমেটিক রিস্কের মেজারমেন্ট আমরা জানি। তাহলে বিটা যত বাড়বে সিস্টেমেটিক রিস্ক তত বাড়বে। কার? এটা আমরা জানি, বিটা যত বাড়বে সিস্টেমেটিক রিস্ক বাড়বে, এটা আমরা সবাই জানি। কার? এইটার দিকে আলোচনা ফোকাস করো। কার উত্তর হচ্ছে বোয়িং এর। এটা হচ্ছে তোমরা শিখে আসছো কোম্পানির বিটা। জটিলতাটা কোথায় যাচ্ছে? জটিলতাটা হচ্ছে যে আমরা যে রিস্কের কথা আলোচনা করছি ওই রিস্কটা কার। তাইলে কয়টা হবে? ফার্মের রিস্কটা কার, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে বোয়িং এর অথবা ফার্মের, এতটুকু পর্যন্ত তোমরা শিখে আসছো। যেটা নতুন শিখাচ্ছি তোমাদের, হাউ অ্যাবাউট দ্যাট? সাপোজ বোয়িং কে আমি পছন্দ করি ইনভেস্টর হিসেবে,
তাহলে এটা আমার বিটা প্রিফারেন্স হয়ে যাচ্ছে না? এটা নতুন, এইটা নতুন, এটা শিখো যে বিটা বিলঙ্গিংনেস, বিটায় কে বিলং করে, অতীতে তোমরা শিখে আসছো কোম্পানি বিলং করে, এখন শেখো প্রত্যেকটা ইনভেস্টরের একটা বিটা বিলঙ্গিংনেস আছে। আর ক্লিয়ার হোয়াট ইজ নিউ? প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের বিটা বিলঙ্গিংনেস আছে। কিভাবে বুঝতে? মনে করো যে বইয়ের বিটা হলো লেটস সাপোজ 5, লেটস সাপোজ 3, এবং তুমি বললা যে আমার এইটা খুব পছন্দ। কোনটা পছন্দ? প্রথমে তুমি বললা বই পছন্দ, তারপর আমি বললাম যে বইয়ের বিটা কেমন, তখন তুমি বললা 3, তখন আমি বলছি তোমার কি 3 সবচেয়ে পছন্দ? তুমি বলছি ইয়েস, তাই তো দাঁড়াচ্ছে। তো ইট ইজ দ্য বিলঙ্গিংনেস অফ দ্য ইনভেস্টর। এইটা নতুন। বিলঙ্গিংনেস কার? ইনভেস্টরের নাকি কোম্পানি? কনসেপ্টটা কিন্তু কোম্পানি থেকে আসছে। এটা সিএপিএম এর থিওরি। সিএপিএম এই থিওরিটা দিয়েছে কোম্পানির দিকে তাকিয়ে, যে কোম্পানির একটা সিস্টেমেটিক রিস্ক আছে। বুঝতে পারছো জটিলতাটা? অতীতে তোমরা শিখে আসছো কোম্পানির সিস্টেমেটিক রিস্ক, এমনকি কখনো শুনেছো যে ইনভেস্টরের সিস্টেমেটিক রিস্ক? না, কোম্পানির সিস্টেমেটিক রিস্ক ওইটাই কারেক্ট। আমরা বলছি না যে ইনভেস্টরের সিস্টেমেটিক রিস্ক। সিস্টেমেটিক রিস্ক কোম্পানি, কিন্তু আমরা ইনভেস্টরের দিকে তাকাতে চাচ্ছি, ইনভেস্টরের দিকে তাকাতে চাচ্ছি। আর ক্লিয়ার? কেউ বলবে যে আমি একটাই শেয়ার হোল্ড করছি, সেটা বোয়িং, এবং আমি খুব খুশি, তাইলে আমি বলছি যে তোমার বিটা বিলঙ্গিংনেস হচ্ছে 3। আর ক্লিয়ার? তাইলে কার বিটা এটা? কার? বুঝি না? ইনভেস্টর। অথবা সে যদি বলে আমি বোয়িং না, আমি একটা পোর্টফোলিও করেছি বাংলাদেশের কনটেক্সটে 50% স্কয়ার, 50% কি বাটা দিয়ে আমি একটা পোর্টফোলিও করেছি ফর সিম্পলিফিকেশন, দুইটা। এবং এই পোর্টফোলিও আমার ওয়েল থট অফ, মানে হচ্ছে আমার চিন্তা ভাবনা করা পোর্টফোলিও। তাহলে এই 50% অফ স্কয়ারের বিটা প্লাস বাটার বিটা ইন্টু 50% করলে যে বিটাটা আসছে, আর ক্লিয়ার? একটা বিটা আসছে না? ওই বিটাটা হচ্ছে তোমার বিলঙ্গিংনেস। আর ক্লিয়ার? তাহলে আমি কোম্পানি থেকে ইনভেস্টরে আসছি, তাহলে কার বিটা আলোচনা করছি? ইনভেস্টরের বিটা আলোচনা করছি। বাট ইনভেস্টরের বিটাটা, ইনভেস্টরের তো কোনো বিটা হয় না, বিটা কিন্তু হয় স্কয়ারের। কিন্তু আমি যদি বলি আমি স্কয়ার পছন্দ করি, তাহলে ওইটাই আমার বিটা বিলঙ্গিংনেস। তাহলে ক্লিয়ার নয়? ওকে, আমি যদি বলি এই পোর্টফোলিও যেখানে এরকম 20টা কোম্পানি আছে, তাহলে ওই পোর্টফোলিওর একটা বিটা পাওয়া যাবে, ওইটাই হচ্ছে আমার বিটা বিলঙ্গিংনেস। আমি যদি ওই পোর্টফোলিও, তাহলে হোয়াট ইজ মাই ফোকাস ইজ বিটা বিলঙ্গিংনেস ওয়ার্কস ফর ইনভেস্টর, ইন্ডিভিজুয়াল। ক্লিয়ার? ইন্ডিভিজুয়াল বিটা বিলঙ্গিংনেস কার উপরে? কার? এটা কারটা আমরা আলোচনা করছি, ইনভেস্টরটা আলোচনা করছি। ওকে, তাহলে এই বিটাটা কার বিটা? ইনভেস্টরের বিটা নাকি কোম্পানি থেকে জেনারেট করা হয়েছে, কিন্তু এখন আমরা ইনভেস্টর নিয়ে আলোচনা করছি। ওকে, এবার ইকুয়েশনটা লিখবা, ইজ আ ফাংশন অফ লিখছো? তুমি আমরা চা দিলা না কেন? হ্যালো, চা দিলা না কেন ক্লাসে? হ্যাঁ প্লিজ। কি বলা হয়েছে? কি লিখছি? জেন্ডার কন্টিনিউয়াসলি লিখবো। আমি নিচে লাইনে আসলাম যে ওখানে আলো আকারি খেলা আছে তাই, কিন্তু তোমরা কন্টিনিউয়াসলি লিখবা। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এরকম। এজ, এডুকেশন, জেন্ডার অ্যান্ড কালচার।
ফিফথ একটা ভেরিয়েবল আছে, ঠিক আছে না? এরকম ইনকাম আছে ফিফথ ভেরিয়েবল। এটা থিওরি, এটা হচ্ছে রস ওয়েস্টারফিল্ডে বলা আছে, রস অ্যান্ড ওয়েস্টারফিল্ডে কর্পোরেট ফাইন্যান্স বইতে আছে এটা। রসের আর একটা বইতে আছে, বিডিতে না। এটা কি বয়স বাড়লে কার বিটা নিয়ে আলোচনা করছিলাম যেন? ইনভেস্টর। তাহলে ইনভেস্টরের বয়সের একটা ব্যাপার আছে। তাহলে যত বয়স বাড়ে তত বিটা টলারেন্স, what we are talking about is beta tolerance. Belongingness একই কথা, বাট এখন টলারেন্স হিসেবে বুঝতে সুবিধা হবে। তত তার টলারেন্স কমে যায়। আমার বিটা আর তোমার বিটা ডিফারেন্ট হবে, বিকজ আমি তো তোমার মতো রিস্ক নিতে পারবো না, কন্টেইন করতে পারবো না। মানে ক্লিয়ার? যত বয়স বাড়ে তত এদের সাথে সম্পর্ক ইনভার্স, মাইনাস সাইন দিতে লিখে, মাইনাস সাইন মানে as age increases beta decreases. Clear? Young people এর বিটা বেশি থাকে। ওকে, এডুকেশনের সাথে সম্পর্ক নেগেটিভ দেখা গেছে। যত শিক্ষিত, হোয়াট ইজ শিক্ষিত? নট লাইক এমবিএ করা হলো, একটু শিক্ষিত হয়ে গেলাম, আমার বিটা আগে থেকে চেঞ্জ হয়ে গেছে। ইট ইজ স্টেবল, ইট ডাজন্ট চেঞ্জ কোয়াইট অফেন, বাট দেন এগেইন এমবিএ যে কোনো ইম্প্যাক্ট ক্রিয়েট করবে না তা না, বাট ইট ইজ সো গ্র্যাজুয়ালি, সো স্লোলি অ্যাফেক্টিং দ্যাট জাস্ট বিকজ একটা সার্টিফিকেট করলাম বলে আমার বিটা চেঞ্জ হয়ে গেল, ব্যাপারটা এরকম না। বাট দেন এগেইন ইট ইজ নট থরলি ইগনোর আইদার। সো বলা হয় ব্রাকেট, রাইট ওয়ার্ড ইজ এডুকেশন ব্রাকেট, যে কোন ব্রাকেটে বিলং করে, এই ব্রাকেটে গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট, এরকম একটা সম্পর্ক নেগেটিভ এরকম। ঠিক আছে? যে যত কেন বিকজ যত তুমি শিক্ষিত হও তত তুমি রিস্কের ইনসাইড বুঝো। The more you get educated, the more you are aware of the different aspects, branches of risk. তুমি ফাইন্যান্স পড়েছো বলে সিস্টেমেটিক, আনসিস্টেমেটিক এগুলো শিখেছো। অ্যাকাউন্টিং এর ছেলেগুলো তো এটা শিখে না। Are you clear? So the more you know anything, the more you are aware about the monstrous idea, size of risk. রিস্ক সম্পর্কে তোমার খুঁটিনাটি এত বেশি জানা হয় যে ইউ গেট ডাবল থট, যে ওইটা যাবো, একটু চিন্তার ব্যাপার আছে। যে রিস্কই পড়ে নাই সে বলে ঠিক আছে বাটার, জাস্ট গো অ্যাহেড। তোমাকে বলে তুমি বলবা পড়লাম, আমাকে একটু ফান্ডামেন্টালস গুলো বুঝতে দেন, তো আমাকে একটু সময় দেন, আমি একটু দেখি। আর the more you are educated, the more you are risk averted. Can I say that? It's true. The more you are scared of risk because you have got a bigger idea of risk and how bad it is. Okay? And this is never good. This is always bad. কারোর ক্ষেত্রে একটু বেশি ব্যাড, কারোর ক্ষেত্রে একটু কম ব্যাড, কিন্তু এটাকে মাঝে মাঝে তোমরা মনে করো যে তারা খুব রিস্ক লাইক করে, তারা রিটার্নের তুলনায় রিস্ক লাইক করে, যে আরেকজন একটু বেশি ভয় পায়, একটু কম ভয় পায়। এনিওয়ে, এটা কি জানো? এটা এরকম সম্পর্কটা পাওয়া গেছে এরকম। আমেরিকার কনটেক্সটে স্টাডি হয়েছে, জাপানের কনটেক্সটে স্টাডি হয়েছে। সম্পর্কটা মেলরা বেশি রিস্ক নিতে পছন্দ করে, ফিমেলরা কম বিটা টলারেন্স। কালচারেও তাই, ওইখানে হোয়াইট পিপল, ব্ল্যাক পিপল, তাহলে হোয়াইট পিপল নেগেটিভ আর ব্ল্যাক পিপল, হোয়াইট ব্ল্যাকটাকে ওরা কালচারের প্রক্সি হিসেবে ব্যবহার করেছে বইতে, মানে বইতে না, অনেকগুলা রিসার্চ হয়েছে, তারা কালচারের প্রক্সি হিসেবে হোয়াইট ব্ল্যাক ইউজ করেছে। দ্যাট ইজ কাস্টমারি, এখানে ডিসক্রিমিনেট করার কোনো কারণ নেই। বাট দেখা গেছে যে হোয়াইট পিপল কম বিটা টলারেট করে, ব্ল্যাক পিপল একটু বেশি বিটা টলারেট করে, বেশি বিটা নিতে পারে।
এতটুকু পর্যন্ত থিওরি। ইনকাম ইনকাম আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে কাজ করেছি। এখানে আমরা কনসিস্টেন্ট রেজাল্ট পাওয়া যায়নি বলে আমরা লিখতে এটা আনি না, বাট ইনকাম ডেফিনেটলি যদি শিফট কোনো ভেরিয়েবল থাকতো তাহলে ইনকাম একটা ভেরিয়েবল হতে পারতো। ওকে, এটা কালচার বাংলাদেশের কনটেক্সটে আমি তোমাদেরকে দিয়ে আমার ছেলেমেয়েদেরকে দিয়ে এই এটা করিয়েছি। সো কালচারের প্রক্সি হিসেবে যে কোনো কিছু তুমি ব্যবহার করতে পারো। ইটস এ প্রক্সি। এখানে তো হোয়াইট ব্ল্যাক পাবে না, বাট প্রক্সি ব্যবহার করতে পারো। মনে করো ঢাকা শহরে যে আগে এসেছে ভার্সেস ঢাকা শহরে যে পরে এসেছে, দ্যাট ইজ এ প্রক্সি অফ কালচার। ওকে, এডুকেশন আছে, বাট কালচারের সাথে রিলেট করা যায় যে 96-এও যারা স্টক মার্কেটে ছিল আর পরে যারা আসছে তারা লেস কালচার, আগে যারা ছিল তারা মোর কালচার। বুঝার চেষ্টা করো, এটা একটা প্রক্সি হতে পারে। এটা আমি কাজ করেছি, করে দেখেছি সিগনিফিকেন্ট রেজাল্ট পাওয়া যায়। যারা 96-এও ধরা খেয়েছে তারা 2008-এ ধরা খাওয়ার চান্স কম। So they are educated or cultured. কালচারের প্রক্সি হিসেবে এগুলো ব্যবহার করা হয়েছে। ওকে, এবং এইখানেও ইন্টারেস্টিং রেজাল্ট পাওয়া যায়। এই জাপানেও এই সমস্ত কাজে একই রেজাল্ট পাওয়া গেছে। আমেরিকা যেটা জাপানেও সেটা, বাংলাদেশেও আমি দেখেছি যেটা একই পাওয়া যায়। ইনকামের ক্ষেত্রে এখানে একটা ইনভার্টেড কিউ টাইপের পাওয়া যায় এরকম। সো সম্পর্ক পজিটিভ, সম্পর্ক নেগেটিভ, দুইটাই ট্রু, বাট কোন পয়েন্টে এই পয়েন্ট অফ ইনফ্লেকশন হয় এটা ভ্যারি করে, টাইম টু টাইম ভ্যারি করে, প্লেস টু প্লেস ভ্যারি করে, যে কারণে ইনকামটাকে একটা সিস্টেমেটিক ভেরিয়েবল হিসেবে আমরা পাই নাই, বাট ইট শুড বি প্লেইং এ রোল। ইনকাম অ্যান্ড ওয়াই নট মার্জিন লোন, এটার সাথে মার্জিন লোন চলে আসে। এটার সাথে মার্জিন লোন, যে আমার পয়সা তো না। 2008-এর ক্রাইসিসের ক্রাশের কারণ ছিল পয়সা তো আমার না, পয়সা তো দিচ্ছে ব্যাংক, ধরা খেলে খাবে তো ব্যাংক। That income might be complemented with margin loan. Okay, তো ওইটাও একটা প্রক্সি হতে পারে, বাট ওইটা আমার দরকার নেই। আমাদের দরকার হচ্ছে এই বিটা বিলঙ্গিংনেসের প্রবলেম কিভাবে হয় সেটা আমরা বিটা বের করবো এখন। সেটা যে থিওরি আলোচনা হয়ে গেছে, কোন প্রশ্ন থাকলে বলো, বিকজ এইটা তোমরা রেডিমেড রেফারেন্স পাচ্ছ না, এই ক্লাস থেকে তোমাদের বুঝে নিতে হবে। So, this is one video. Attendance দাও। নিশ্চি মনে হচ্ছে যে তোমার খুব আশ্চর্য হইলাম। রোল নাম্বার 1। Present, sir. 7, 9,